সাথে ইমতিয়াজ আলী ভাই আছেন। ইমতিয়াজ আলী, শুনি একটু আপনার কথা, আনমিউট করে বলুন শুনি। আজকে আমি আপনাদের লাইভে প্রথম যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে। বিশেষ করে আসিফ মহিউদ্দিন ভাইয়ের আলোচনা আমি অনেকদিন থেকে শুনি আর কি, কিন্তু কোনোদিন ঢুকিনি, ঢোকার সুযোগ পাইনি। আজকে সুযোগ পেয়ে ভালো লাগছে আর কি। আপনাদের যে উদ্যোগটা আর কি, সমস্ত প্রকার ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে যে আপনাদের বক্তব্য এবং ধর্মের যে সীমাবদ্ধতা সেগুলোকে আপনারা তুলে ধরেন, ধর্ম কতটা ক্ষতিকর সমাজের পক্ষে সেটা আপনারা সুন্দরভাবে বিশ্লেষণ করেন, এটা শুনে খুবই ভালো লাগে। আসিফ ভাইয়ের কাছে একটা আমার জানার বিষয়, সেটা হচ্ছে আসিফ ভাই কি শুধু উম ধর্মীয় কুসংস্কার মুক্ত সমাজ চান, না কি ধরনের সমাজ মানে আপনি আহ, আশা করেন আর কি? কেমন সমাজ গড়ে উঠলে আপনি সব থেকে বেশি খুশি হবেন, আনন্দিত হবেন? এই প্রশ্নটা আমার একটু জাগে আর কি। আমি তো অবশ্যই চাই যেন একটা সমাজ গড়ে উঠুক, যেটা হবে মানবিক সমাজ, যেখানে মানবাধিকার সংরক্ষিত হবে, সব মানুষের সমান অধিকার থাকবে। এবং আমি দেখেছি এই রকমের সমাজ গঠনের পেছনে হুম আহ যে বাধাগুলো আছে, সেই বাধাগুলোর ভিতরে একটা বড় বাধা হচ্ছে ধর্ম। অন্য বাধাও আছে, অন্য অন্য অনেক বিষয় হুম আছে, কিন্তু আমার হুম কাছে মনে হয়েছে যে ধর্মটা এখানে একটা প্রধানতম গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং আমি এটা নিয়ে কাজ করি। কিন্তু অন্যরা হয়তো, আপনি আরেকটা বিষয় নিয়ে কাজ করবেন, হয়তো আপনি দুর্নীতির বিরুদ্ধে কাজ করবেন, আপনি হয়তো বা অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার জন্য কাজ করবেন, সেটা আপনার প্রতি আমার সমর্থন থাকবে। কিন্তু হুম প্রত্যেকের কাজের ক্ষেত্রটা ভিন্ন হবে। প্রত্যেকের অমিত ভাই যেমন বিজ্ঞান নিয়ে আলোচনা করেন, বিজ্ঞান ওনার মানে মানে মূল আলোচ্য বিষয়টা হচ্ছে বিজ্ঞান। এরকম প্রত্যেক মানুষেরই এক একটা স্পেসিফিকেশন থাকে, একটা স্পেশালিটি থাকে। এবং আমি মনে করি আমার স্পেশালিটি হচ্ছে এই ধর্ম বিষয়টা, এটা নিয়ে আমি আলোচনা করি। কিন্তু আমরা চাই আসলে আলটিমেটলি আমরা একটা মানবিক সমাজ গঠন করতে চাই। সবাই এক একজনের কাজের ধারা, এক একজনের কাজের ক্ষেত্র ভিন্ন থাকে, কিন্তু মূল লক্ষ্যটা একরকম হতে পারে। ঠিক, আপনার বক্তব্য ভালো লাগলো, কিন্তু আমার আমার সঙ্গে একমত হবেন কিনা আমি জানি না। আমি একটু বলি আমার ধারণাটা। আমি মনে করি বর্তমান বিশ্ব পুঁজিবাদ যে শোষণমূলক যে ব্যবস্থাটা টিকে আছে সমাজে, এই শোষণমূলক ব্যবস্থার যারা শোষক শাসক, তারা ধর্মকে হাতিয়ার করেই কিন্তু এই সমাজটাকে, এই শোষণমূলক ব্যবস্থাটাকে আরো দীর্ঘায়িত করতে চাইছে। ফলে আজকে মানে ভেন্টিলেশনে রাখা যে ধর্ম প্রায় শেষ, কোনো নৈতিকতা নাই ধর্মের ভিতরে ভিতরে বর্তমানে, সেই ধর্মকে বাঁচিয়ে রাখছে কিন্তু বিশ্ব পুঁজিবাদ। তারা নানান ভাবে অর্থনৈতিক ভাবে সাহায্য করছে, প্রচার দিয়ে সাহায্য করছে, এই সাহায্য করে এই ধর্মকে পুনরায় সমাজে আবার টিকে থাকার জন্য তারা নানান ভাবে সাহায্য করছে। তাহলে এখানে তো আমার মনে হয় মূল আঘাতটা আনা দরকার পুঁজিবাদের বিরুদ্ধে। পুঁজিবাদকে যদি আমরা ধ্বংস করতে না পারি, এই পুঁজিবাদী শোষণকে যদি আমরা খতম করতে না পারি, তাহলে কিন্তু ধর্মকে আমরা খতম করতে পারবো না, ধর্মীয় কুসংস্কারকে খতম করতে পারবো না। এই ব্যাপারে আপনার আচ্ছা, কি বলেন এবার? ইমতাজ ভাই, আমার কাছে মনে হয় এগুলো খুবই ভেগ টার্ম, যে এই যে হুম পুঁজিবাদী চক্রান্ত, সাম্রাজ্যবাদী চক্রান্ত, এগুলা আমার কাছে এই জিনিসগুলা খুব কিছু মনে হয় না। আমার কাছে এগুলা খুবই ইম্পর্টেন্ট কোনো ব্যাপার বলে মনে হয় না। কারণ এই যে হুম অনেক সময় আমি দেখেছি যে মানবাধিকার বিষয় নিয়ে কথা বলতে গেলে তখন সাম্রাজ্যবাদের দালাল, পুঁজিবাদের দালাল ইত্যাদি ইত্যাদি শুনতে হয়। আপনি নিশ্চয়ই জানেন যে সোভিয়েত ইউনিয়ন, চীন, কিউবা, হুম তারপরে কম্বোডিয়া হুম থেকে অনেকগুলো রাষ্ট্রে সমাজতন্ত্র কায়েম হয়েছিল। এবং সমাজতন্ত্র এখন বর্তমান সময়ে উত্তর কোরিয়া, যে সমস্ত হুম দেশে সমাজতন্ত্র কায়েম হয়েছিল, পুঁজিবাদকে তারা উচ্ছেদ করেছিল, পুঁজিবাদকে তারা ধ্বংস করেছিল, সেই সমস্ত হুম দেশে বাক স্বাধীনতা বলে কিছু ছিল না। সেই সমস্ত দেশগুলো এক একটা পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছিল, এক একটা ডিক্টেটরশিপ হয়েছিল, স্ট্যালিন থেকে শুরু করে, মাও সেতুং থেকে শুরু করে, কম্বোডিয়াতে, তারপর উত্তর কোরিয়াতে, তারপরে বিভিন্ন জায়গায় যে কমিউনিস্ট শাসন ছিল সেগুলা, বাংলাদেশে যে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি ছিল, নকশাল আন্দোলন ছিল, সেগুলা একটা সময় একটা ডিক্টেটরশিপে পরিণত হয়েছিল। এবং সেখানে মানুষের যে বেসিক যে অধিকারগুলো, মানবাধিকারগুলো, সেগুলো সংরক্ষিত হয় নাই। তো আমি এইটার সাথে একমত না যে এই যে পুঁজিবাদের সাথে লড়াই করতে পারলে, সেটা তো অলরেডি হয়েছে। সেটা তো বলশেভিক রেভলিউশনের মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের চেষ্টা করা হয়েছিল, মানে সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে চীনে চেষ্টা করা হয়েছিল। এখন তো আমরা দেখতে পাচ্ছি চীনের কি অবস্থা, বা সোভিয়েত ইউনিয়নের কি অবস্থা হয়েছিল, সেই জিনিসগুলো আমাদের অভিজ্ঞতার মধ্যে আছে। আমার কাছে মনে হয় না যে সমাজতন্ত্র কায়েম হলে বা হলে, মানে পুঁজিবাদকে হটাতে পারলে সবকিছু ফুলে ফুলে ভরে উঠবে। এগুলো আমার কাছে মনে হয় যে একই রকমের প্রোপাগান্ডা। আমাদের কাজ হচ্ছে, আমরা যে কাজটা করি সেটা হচ্ছে, আমাদের যে স্লোগান, আমাদের সংশয়.com এর যে স্লোগান, সেটা হচ্ছে চিন্তার হুম মুক্তির আন্দোলন। আমরা হুম মানুষের চিন্তাকে মুক্ত করতে চাই,
যেন মানুষ হুম। যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যে কোনো ডিসিশন নিতে পারে, যে কোনো চিন্তা করতে পারে, সেই জিনিসটা যদি আমরা করতে পারি তাহলে তারা যারা এই মুক্ত হবে, চিন্তার মুক্তি যাদের ঘটবে, তারা নিজেরাই চিন্তা করে ডিসিশন নেবে যে তারা কমিউনিজম প্রতিষ্ঠা করবে নাকি গণতন্ত্র প্রতিষ্ঠা করবে নাকি কি প্রতিষ্ঠা করবে। ব্যক্তিগতভাবে আমি গণতন্ত্রের একজন সমর্থক। আমি মনে করি যে সোশ্যাল ডেমোক্রেসি সব দেশে, সোশ্যাল ডেমোক্রেসি জিনিসটা সব দেশে চালু থাকা উচিত, যেন ধনী দরিদ্রের পার্থক্যটা খুব বেশি না হয়। কিন্তু আবার কমিউনিজম যে জিনিসটা, যে পুঁজিবাদের বিরুদ্ধে যেগুলো এগুলো বললেন, এক প্রলেতারিয়াতের এক না একতন্ত্র কায়েম হওয়া, লাল বিপ্লব করা, তারপর রক্তাক্ত দেয়াল রক্তাক্ত করে দেয়া, মানে পুঁজিবাদীদের রক্তে, বুর্জুয়াদের রক্তে দেয়াল রক্তাক্ত করে দেয়া, এগুলোর সাথে আমি একমত না। আচ্ছা, বলছি যে সমাজতন্ত্রে ব্যক্তি স্বাধীনতা নিয়ে আপনি যেটা বলেন, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। বিশ্বের বাক বড় বড় স্বাধীনতা, মনীষীরা বাক স্বাধীনতা, বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, যাই হোক, এগুলো নিয়ে বিতর্ক আছে। অনেক মানে মনীষী তারা কিন্তু সমাজতন্ত্রের পূজারী ছিল, আইনস্টাইন থেকে শুরু করে রলা থেকে শুরু করে না না না, সবাই আমাদের। অনেক 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 জ্ঞানীগুণী ব্যক্তি সমাজতন্ত্রের সমর্থক থাকা মানে এটা হয় না যে না সমাজতন্ত্র না না, ভালো। আমি বলছি যেমন না কেউ না, যদি এসে বলে, সমাজতন্ত্রে ব্যক্তি স্বাধীনতার না না, কেউ যদি পক্ষে। এই যুক্তিটা কেন ভুল, এই যুক্তিটা কেন ভুল সেটা বলে দিই ভাই। কেউ যদি এসে বলে যে অমুক বিজ্ঞানী ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তমুক বিজ্ঞানী হিন্দু ধর্ম গ্রহণ করেছে, তমুক বিজ্ঞানীও কৃষ্ণ পূজা করে, এই কথাটা যেমন খুবই অযৌক্তিক কথা। তমুক ব্যক্তি মানে কৃষ্ণ পূজা করলেই কৃষ্ণ সত্য হয়ে যায় না, যেরকম এটা হচ্ছে, এটাকে আমরা যুক্তিবিদ্যার ভাষায় বলি আর্গুমেন্ট ফ্রম অথরিটি। হ্যাঁ, মানে একটা কর্তৃত্ব আরোপ করা যে অমুক ব্যক্তি অনেক পণ্ডিত, সে যেহেতু এই কাজটা করে সেহেতু এই কাজটা ভালো, এই ঘটনাটা ভালো। মনে করেন একজন পদার্থবিজ্ঞানের একজন প্রফেসর, না না, আপনার এই পয়েন্টটা কেন ইনভ্যালিড সেটা একটু প্রমাণ ব্যাখ্যা করে দিতে হবে। মনে করেন পদার্থবিজ্ঞানের একজন বিজ্ঞানী, তিনি হাতে আংটি পরেন, তার মানে তো এইটা না যে হাতে আংটি পরলে মানুষের ভাগ্য পরিবর্তন হয়, সেটা তাতে প্রমাণিত হয়, তাতে কিছুই আসলে প্রমাণিত হয় না। আমি আপনার সাথে তর্কের খাতিরে ধরে নিচ্ছি পৃথিবীর অনেক বড় বড় মনীষী সমাজতন্ত্রের সমর্থক ছিল, তার মানে এটা না যে সমাজতন্ত্র ভালো হয়ে গেল, তাতে সমাজতন্ত্র ভালো হয়ে যায় না। সমাজতন্ত্র ভালো নাকি মন্দ সেটা নির্ভর করবে সমাজতন্ত্রের ভিতরে কি কি বিধিবিধান আছে, কি কি রুলিংস আছে সেটার উপরে। কে কে সমাজতন্ত্রকে ভালো বলেছে, কে সমাজতন্ত্রকে ভালো না, হ্যাঁ, আপনার এই মতের সঙ্গে আমি একমত, আপনার এই বক্তব্যের সঙ্গে আমি একমত, আপনি ঠিকই বলেছেন। কিন্তু আমি বলতে চাইছি, ধরুন সমাজতন্ত্রে ব্যক্তি স্বাধীনতা হরণ করার যুক্তিটা কি হতে পারে? কারণ আমি এই কারণে আপনাকে প্রশ্নটা করছি যে যেহেতু সমাজতন্ত্র একটা শোষণবিহীন একটা সমাজ, গোটা বিশ্বের পুঁজিপতি শ্রেণী, তাদের যে মিডিয়া, তাদের যে প্রোপাগান্ডা, তার মধ্যে দিয়ে সমাজতন্ত্র কতটা খারাপ, সমাজতন্ত্রে যে ব্যক্তি স্বাধীনতা নেই, এইগুলো তো তারা প্রচার করবেই, সমাজতন্ত্র সম্বন্ধে অপপ্রচার করবেই। সেই লেখাগুলো পড়েই যদি আমরা মনে করি সমাজতন্ত্র খারাপ, সমাজতন্ত্রে ব্যক্তির স্বাধীনতা থাকে না, বাক স্বাধীনতা থাকে না, তাহলে তো আমরা ভুল করবো। আমরা বলছি একটা সমাজকে একই কথা তো ভাই মুমিনরাও বলে যে এই যে সব ইহুদি নাসারাদের চক্রান্ত, ইহুদি নাসারারা আমাদের। না না না, আমি চক্রান্ত আমি বলতে চাইছি না, আপনি জাস্ট বলছেন এই যে পুঁজিবাদী সমাজের সবাই মিলে, মিডিয়া টিডিয়া মিলে আপনাদের বিরুদ্ধে সবাই প্রচারণা চালাচ্ছে, প্রপাগান্ডা চালাচ্ছে। আপনারা অনেক মানে সমাজ স্বাভাবিক, কমিউনিজম অনেক লক্ষ্মী ছেলে, মানে শান্ত। একটু শেষ করি। আপনি বলতে চাচ্ছেন কমিউনিজম অনেক লক্ষ্মী ছেলে, ভালো ছেলে, কোনো দুষ্টুমি করে না, কিন্তু এই যে দুষ্ট লোকেরা, যে পুঁজিবাদী দুষ্ট লোকেরা, ওরা মানে মিডিয়া টিডিয়া দিয়ে আমাদেরকে সবাইকে দুর্নাম করছে। একই কথা তো ভাই মুমিনরা বলে মুসলমানরা কোনো জঙ্গিবাদ করে না, মুসলমানরা কখনো কিছু করে না, মুসলমানরা কোথাও বোমা ফাটায় না। এই যে পশ্চিমা মিডিয়া, এই যে পশ্চিমা দালালরা, এরা হচ্ছে যে CNN, BBC ইত্যাদি ইত্যাদি মিডিয়া, ওরা আমাদের নামে অপপ্রচার চালানোর জন্য এগুলো মিথ্যা বলে, এগুলা দেখলে তো হবে না। কিন্তু যদি আমরা মানে যেইভাবে আমরা কোরআন হাদিস ঘেটে দেখেছি, কোরআন হাদিস ঘেটে আমরা দেখতে পেয়েছি যে কোরআন হাদিসের ভিতরে জঙ্গিবাদ আছে, হিন্দু ধর্মের ভিতরে জঙ্গিবাদ আছে, খ্রিস্টান ধর্মের ভিতরে জঙ্গিবাদ আছে। একইভাবে আমরা এই জিনিসটাও দেখেছি যে সোভিয়েত ইউনিয়নে যখন লেনিন যখন সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে, স্ট্যালিন যখন ক্ষমতায় ছিল, স্ট্যালিন কত লক্ষ মানুষকে মেরেছে, কত লক্ষ মানুষকে সাইবেরিয়াতে পাঠিয়েছে। মাও সেতুং যখন চীনে ক্ষমতা ছিল, কম্বোডিয়াতে যখন সমাজতান্ত্রিক শাসন ছিল, কিউবাতে যখন সমাজতান্ত্রিক শাসন ছিল, এখন আছে ইনফ্যাক্ট। তারপরে হচ্ছে গিয়ে আপনার এই যে উত্তর কোরিয়াতে, বর্তমানে উত্তর কোরিয়াতে একদম একদম নিদর্শন, একদম পরিষ্কার মানে চিত্র, সেইখানে কারোর কোনো কথা বলার কোনো অধিকার নেই, সেখানে সমাজতন্ত্র চলছে, ডিক্টেটরশিপ চলছে। এই জিনিসগুলো তো ভাই আমাদের দেখা। তারপরে যদি আপনারা বলেন যে এগুলো সবাই পশ্চিমা প্রোপাগান্ডা, সমাজতন্ত্র অনেক লক্ষ্মী ছেলে, ভালো ছেলে, ভদ্র ছেলে, সে কোনো দুষ্টুমি করে না, সবাই খালি তার বিরুদ্ধে অপপ্রচার করে, তাহলে তো ভাই হবে না। এগুলো তো খুবই মানে মুমিনীয় যুক্তি হয়ে গেল, তাই না? ঠিক। আমি আপনার বক্তব্য ঠিক আছে। আমি যেটা বলতে চাইছি, আমরা যখন কোনো মানুষকে বিচার করি, কোনো একটা দেশকে বিচার করি, তখন কারো না কারো চোখ দিয়ে আমরা দেখি।
মানে কারো না কারো একটা বিচারধারা, সেই বিচারধারার ভিত্তিতে না আমরা না কিন্তু ভাই, বিচার আমরা করি। এখান থেকে বের হওয়ার চেষ্টা করছি। আমরা মুক্তভাবে যুক্তি বুদ্ধি দিয়ে, তথ্য প্রমাণ দিয়ে বিচার বিশ্লেষণ করার হ্যাঁ, চেষ্টা করি। আমাদের কাজই এটা। আমরা এই জিনিসটাই প্রমোট করি যে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে, কোনো ডগমার ভিতরে, এই সমাজতন্ত্র হুম, কিন্তু একটা ডগমাটিক একটা বিলিভ, যে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হলে সব ফুলে ফুলে ভরে উঠবে, সবাই পাখির আকাশে উঠবে, রঙিন রঙিন ফুল ফুটবে, তারপরে সবাই হাতে হাত ধরে চলো তাইরে নেড়ে নাই গান গাইতে গাইতে রাস্তায় ঘুরে বেড়াবে। এইগুলা হচ্ছে এই যে জান্নাত হয়ে যাবে, পৃথিবীটা জান্নাত হয়ে যাবে, জান্নাতুল ফেরদৌস হয়ে যাবে, আর কোনো দুঃখ কষ্ট থাকবে না সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়ে গেলে। এগুলা তো ভাই মানে মানে এটাও মানে কার্ল মার্কস হচ্ছে এই ধর্মের নবী, এবং এটা হচ্ছে একটা ডগমাটিক বিলিভ। এই এমনকি এই না বিষয়ে সবচেয়ে চমৎকার কোনো নবী নয়, কার্ল মার্কস কোনো নবী সবচেয়ে নয়। চমৎকার সবচেয়ে এভাবে চমৎকার বলছেন কথা কেন? সবচেয়ে চমৎকার না কথা না, বলে গেছে। কার্ল মার্কসকে নবী বলছেন কেন আপনি? এটা আমার কথা না, এটা হচ্ছে হুম, সরাসরি নবী বলেননি, কিন্তু পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ দার্শনিকদের মধ্যে একজন বার্টন রাসেল সমাজতন্ত্র হুম, সম্পর্কে যা যা কথা বলেছেন, সেই হুম, জিনিসগুলো যদি আপনি আপনার সময় থাকে আপনি পড়ে দেখতে পারেন। বার্টন হুম, সমাজতন্ত্র সম্পর্কে একই ধরনের কথা বলেছেন, যে সমাজতন্ত্র হচ্ছে একটা বিলিফ সিস্টেমের মতো, এবং তারা একটা ধর্ম হিসেবে সমাজতন্ত্রকে পালন করে, এবং তারা মনে করে সমাজতন্ত্র হুম। প্রতিষ্ঠা হলে চারিদিকে ফুলে ফুলে ভরে উঠবে, পাখিরা আকাশে উঠবে, মেঘ হবে, রঙিন রঙিন রংধনু হবে। এই জিনিসগুলো হচ্ছে ডগমাটিক বিলিফ। এই জিনিসগুলোতে তাহলে বিলিভ আবার করার, তো একই বক্তব্য দাঁড়িয়ে গেল। কি নাম বললেন? না না, আমি বলেছি ওই বার্টন রাসেল এটা ব্যাখ্যা করেছেন। বাটন না রাসেল, আমি যাই হোক, আমি তাকে উনি ব্যাখ্যা আমি বলি করেছেন। নাই, হ্যাঁ, না আমি বলি নাই হ্যাঁ, যে বার্টন রাসেল বলেছে দেখেন কথাগুলো সত্য হয়ে গেল, সেটা আমি বলিনি। বার্টন হুম, রাসেল সেই কথাগুলোকে ব্যাখ্যা করেছেন, হুম। ব্যাখ্যা দিয়েছেন এই জিনিসটা। এবার যে যাই বলুক, একটা জিনিস আমাদের বোঝা দরকার, একটা সমাজে ব্যক্তির স্বাধীনতা কখন হরণ করার প্রয়োজন হয়? যখন সমাজে কখনোই প্রয়োজন শোষণ হয় না থাকে। ভাই, কখনোই প্রয়োজন হয় না ব্যক্তির স্বাধীনতা, কখনোই কোনো অজুহাতেই। যখন শোষণ থাকে, শোষণের প্রয়োজনে। এই অজুহাত তো হুম। সবাই দিতে পারে যে না না, শোষণের ব্যক্তি প্রয়োজনে কিন্তু স্বাধীনতা, অধিকার বাক হরণ স্বাধীনতা, করার প্রয়োজন থাকে। যেখানে নো শোষণ নো থাকে না, নো সেখানে ব্যক্তির আচ্ছা, স্বাধীনতা হরণ করার প্রয়োজন থাকে না। তাহলে তাহলে আমি একটা প্রশ্ন করি হ্যাঁ, ইমতিয়াজ আলী ভাই। হ্যাঁ, দেখুন, এখানে বলুন। একজন প্রশ্ন করেছে, হ্যাঁ, যে দেখুন হুম, আবু ইবন একজন প্রশ্ন করেছেন, ঠিক আছে। তিনি বলছেন যে হুম, একনায়কতন্ত্র খারাপ কি? হুম, লিবিয়া তো হুম, একটা উন্নত রাষ্ট্র ছিল, ফিদুল কাস্ট্রো হুম, সে দারুণভাবে চালিয়েছে, সাদ্দামও হুম, কিভাবে চালিয়েছে, উত্তর কোরিয়া একটা হুম, পাওয়ারফুল রাষ্ট্র। তাহলে হুম, ডিক্টেটরশিপের সাথে আপনার এই হুম, সমাজতন্ত্রের তফাৎটা কোথায় রইল? আমি বলি, লেনিন একটা খুব ভালো কথা বলেছিলেন, যে আমরা কমিউনিস্টরা যে একনায়কতন্ত্র চালাই, এটা আমরা প্রকাশ্যে স্বীকার করি। কিন্তু পুঁজিবাদী সমাজেও সেখানে একনায়কতন্ত্র চলে, কিন্তু তারা চালায় গণতন্ত্রের নামে। সেখানে না, কিন্তু আমি একটা এইটা আমি প্রশ্নটা কথা শেষ আলাদা ছিল। করতে দিন, না না, কথাটা শেষ করতে দিন। আসলে আচ্ছা, পুঁজিবাদী ঠিক আছে। সমাজ ব্যবস্থাটা কিন্তু, পুঁজিবাদী সমাজ ব্যবস্থাও কিন্তু একনায়কতন্ত্র। এখানে মালিক শ্রেণীর একনায়কতন্ত্র চলে। অধিকাংশ খেটে খাওয়া মানুষ, শ্রমিক, চাষি, এদেরকে শোষণের একনায়কতন্ত্র এখানেও চলে। কিন্তু পুঁজিবাদেরা স্বীকার করে না, তারা গণতন্ত্রের নামে চালায়। আর সাম্যবাদেরা, কমিউনিস্টরা এটা খোলাখুলি স্বীকার করে, আমরা শ্রমিক শ্রেণীর প্রয়োজনে একনায়কতন্ত্র চালাই। এটাই হুম। পার্থক্য। আচ্ছা, না, আমি অবশ্য একটা ডিক্টেটরশিপের কথা বলছিলাম। মানে ডিক্টেটরশিপ বলতে হুম, একবারে ধরুন রাজা, মানে একজন রাজাই শাসন করছে, এখানে কোনো রকম ধনতন্ত্র নেই। ধরুন হচ্ছে আজ হুম, থেকে 500 বছর আগে ভারতবর্ষে এরকম হুম, রাজা ছিল, ঠিক আছে। তো সেইরকম হুম, রাজা একজন শাসন করছে। হুম। হোয়াট ইজ রং ইন ইট? এটা কি মানে অসুবিধাটা কোথায়? সম্রাট অশোকের মতো একজন রাজা থাকতেই পারে। রাজার যে শাসন, যেটা আপনি বলতে চাইছেন, হ্যাঁ, যেখানে একজন ধরুন সম্রাট সমাজের, অশোকের মতন একজন রাজা আছে, হ্যাঁ হ্যাঁ সম্রাট হ্যাঁ, অশোকের মতো সেই আইডিয়াল একজন সমাজের, রাজা আছে। অসুবিধাটা কোথায়? সেই সমাজের যত আইন কানুন, বিচার, সমস্তটাই কিন্তু সে রাজার ইচ্ছে অবশ্যই মতো সে একজন খুবই ভালো, পরিচালিত হয়। অবশ্যই হ্যাঁ, খুবই একজন ভালো রাজা, সে এটা যদি খুবই একজন বুদ্ধিমান ব্যক্তির রাজা। বুদ্ধিমান হোক হোক, কিন্তু একজন ব্যক্তির ইচ্ছায় যখন একটা বিচার ব্যবস্থা পরিচালিত হয়, একজন ব্যক্তির শাস্তি হয়, সেখানে হুম। সঠিক বিচার হতে পারে না। সে গণতন্ত্র প্রয়োজন মতো হচ্ছে সে, না না না, সমষ্টির এক সেকেন্ড, চিন্তার ভিত্তিতে। হুম, এক সেকেন্ড দাঁড়িয়ে যান, এক সেকেন্ড দাঁড়িয়ে যান, হ্যাঁ। হ্যাঁ একজন হ্যাঁ, রাজা ধরুন সে হচ্ছে যখন প্রয়োজন হয় সে লোকজনের কাছে কোনো একজন রিসার্চ, একজন ধরুন কাউকে বললে তুই একটা ইকোনমিতে রিসার্চ কর, সেরকম অনুযায়ী সে হুম, একটা নীতি বানালো। ধরুন হুম, হচ্ছে যখন সেখানে যে বুদ্ধিমান তাদের কাছ থেকে একটুখানি বুদ্ধি নিল কিভাবে একটা কনস্টিটিউশন বানাবে। তার মানে একটা হুম, জিনিস দেখুন, যে এই আইডিয়াল কন্ডিশনটা বলাটা একটা আলাদা জিনিস, এবং হুম, প্র্যাকটিক্যালটা সেটা আলাদা জিনিস, তাই না? হুম, হুম, এই দুটোতে স্বীকার করছেন? হুম, তার মানে আপনি যখন সমাজতন্ত্রের কথাই বলুন, বা একটা ধনতন্ত্রের কথাই বলুন, বা একটা হুম, একনায়কতন্ত্রের কথাই বলুন, একটা আইডিয়াল হুম, সিনারিও আমরা ঠিক করতে পারি যে এইটা হচ্ছে আইডিয়াল সিনারিও। কিন্তু হুম, প্র্যাকটিক্যালি কি সেই জিনিসটা হয়? সেই জিনিসটাকে আমরা দেখি, বা আমরা কখনো দেখে এসেছি যে প্র্যাকটিক্যালি এই ইয়েগুলো অ্যাপ্লাই হতে এরকম ভাবে দেখে এসেছি কি? কোথাও দেখেছেন কি এরকম যে একটা একটা আইডিয়াল সিচুয়েশন অ্যাপ্লাই হয়েছে, যেখানে ধরুন রাশিয়ার কথাই ধরুন।
এরকম একটা আইডিয়াল সিচুয়েশনটা অ্যাপ্লাই হয়েছে, এরকম হয়েছে? মানে ঠিক আপনার এটা আমি বলতে পারছি না, আইডিয়াল সিচুয়েশন বলতে কি বলতে চাইছেন? আইডিয়াল সিচুয়েশন মানে একটা আদর্শ একটা সিচুয়েশন, যেরকম আপনি হুম আদর্শগত ভাবছেন যে এটাই হচ্ছে আদর্শ, এটাই হচ্ছে হওয়া উচিত, হ্যাঁ, এবং সেটাই হুম হয়েছে। এই জিনিসটা কি হুম হয়েছে, মানে সেরকম আদর্শগত ভাবে যেরকম হওয়া উচিত সেই রকম হুম ভাবে কি হুম হুম। সমাজতন্ত্র সবসময় কি অ্যাপ্লাইড হয়েছে? সোভিয়েত রাশিয়া সেটা চেষ্টা করেছিল, সেখানে অনেকটাই সে সফল। হুম আমি মনে করি অনেকটাই আমার। সফল বলছেন কেন, সম্পূর্ণভাবে সফল নয় কেন বলছেন না? না, সম্পূর্ণ সফল হতে পারেনি, কারণ একটা পুঁজিবাদী সমাজ ব্যবস্থা থেকে যখন সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা বিপ্লবের মধ্যে দিয়ে গড়ে তোলা হয়, তারপরে এখন পরেও তো কিন্তু অনেক দিন মানুষের হয়ে গেছে, এখন শুনুন তো শুনুন, অনেক দিন হয়ে গেছে। তারপরেও কিন্তু মানুষের মধ্যে যে ব্যক্তি চিন্তা, হুম হ্যাঁ। হুম। ব্যক্তিগত স্বার্থবোধ, ব্যক্তি পুঁজিকে কেন্দ্র করে ব্যক্তিগত যে স্বার্থবোধ, যেটাকে আমরা বলি হুম। ব্যক্তিবাদ, এই জিনিসটা হুম। কিন্তু অনেকদিন পর্যন্ত থেকে যায়। সমাজতন্ত্রে আচ্ছা, গিয়ে এইটাকে কি ওভারকাম করা যায়? এইটাকে কি ওভারকাম করা যায়? ওভারকাম করা যায়, কিন্তু একটা না, প্রক্রিয়ার মধ্যে যায় দিয়ে না, একটা সময় লাগে। যায় না, যায়। এইটা যায় না, এইটা যায় না। এবারে কেন আমি জানে আপনাকে একটা বলুন, জিনিস বলছি। কেন জানে বলুন? হ্যাঁ, বলছি বলছি হুম যে এই যে আপনি একটা জিনিস বলছেন, এই যে ব্যক্তিগত একটা ব্যাপার, হ্যাঁ, তো হুম হুম ব্যাপারটা কি হুম হয়, যেটা যেটা আমি নিজে দেখেছি, ঠিক আছে, আমি হুম একসময় কমিউনিজম টমিউনিজমের সাথে এগুলোতে যুক্ত ছিলাম। এখন হুম শুনতে না এই জিনিসগুলো, এই আদর্শ জিনিসগুলো শুনতে খুব ভালো লাগে, বুঝলেন? যেমন হচ্ছে আমি হুম সম্রাট অশোকের কথা বললাম, একজন রাজা, একজন আইডিয়াল রাজা। তার সময় কিংবা ধরুন হচ্ছে এইখানে এই দেখুন একজন বলছেন যে লিবিয়া হলো একটা অসাধারণ উদাহরণ, ঠিক আছে, একটা উন্নত হুম রাষ্ট্রের তকমা পেয়েছিল, ঠিক আছে। দেখুন হুম নর্থ কোরিয়া কিন্তু যথেষ্ট একটা বেশ একটা ক্ষমতাবান একটা রাষ্ট্র, ঠিক আছে। কিন্তু হুম সমস্যাটা হুম কোথায় জানেন তো? সমস্যাটা হচ্ছে হুম এই যে আপনি একটা কথা বললেন যে একটা 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 ব্যক্তির, একজন নিজের একটা সেই একটা সেই ব্যক্তি চিন্তা একটা থেকে যায়, ঠিক আছে, সেইখান থেকে হুম মানুষ কখনো বেরিয়ে আসতে পারে না, বুঝেছেন? এবং সেই জিনিসটা সবসময় দেখবেন প্র্যাকটিক্যালি সেই জিনিসটি অ্যাপ্লাইড হয়। যখন হুম আমি যখন কলেজে পড়তাম, সেই কলেজে সেইখানে এমন একটা সময় ছিল, সেখানে হচ্ছে কংগ্রেসের রাজত্ব ছিল। তারপরে যখন সেই আলা কলকাতা একাত্তর তো নিশ্চয়ই জানেন আপনি, তারপরে হুম যখন ইয়ে প্রতিষ্ঠা হলো, মানে সেই যখন পশ্চিমবঙ্গে যখন কমিউনিজম যখন প্রতিষ্ঠা হলো, তারপরে আস্তে না আস্তে না, সেই বাকি কমিউনিজম সমস্ত প্রতিষ্ঠা হয়নি, কমিউনিজম প্রতিষ্ঠা হয়নি, ওই আর কি, সিপিএম এর মানে রাজত্ব প্রতিষ্ঠা হয়েছিল। না, এক না, সিপিএম পার্থক্য এর আছে। হ্যাঁ, ওটাকে হ্যাঁ, এটা আমি কমিউনিজম ভুল বলে না। বলেছি, হুম ভুল বলেছি, হুম হ্যাঁ, এটা ঠিক বলেছেন, এটা হুম আমি ভুল বলেছি, হুম এটা সত্যিই ভুল হুম বলেছি। তো সিপিএম যখন হুম এলো ক্ষমতায়, হুম তখন যখন সিপিএম ক্ষমতায় এলো, তারপরে আস্তে আস্তে এই কলেজ রাজনীতিগুলোতে অধিকাংশই এসএফআই বেড়ে থাকতো, হ্যাঁ। হুম তো এখানে কি হতো জানেন তো, এখানে যতই বলুন, যত যেরকম হুম আদর্শ আদর্শ জিনিসই বলুন বা এদেরকে যতই পড়াশোনা করানো হোক, এরা কিন্তু হুম কখনো 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 ওই যে হুম একটা ব্যক্তি চিন্তা সেই জিনিস থেকে হুম কখনো বেরোতে পারেনি, এবং এটা কোনোদিন বেরোনো সম্ভব না। হুম এইবারে আপনি আমাদেরকে হয়তো এটা বলতে পারেন যে মানে এসে বলতে পারেন যে একটা এইটাকেই প্রতিষ্ঠা করাটা ভালো, এইটাই ভালো। কিন্তু এই দেখুন হুম এইখানে, হ্যাঁ, আসিফ ভাই একদম ঠিক দেখিয়েছিলেন। এই যে হিন্দুরা বলবে রামরাজত্ব প্রতিষ্ঠা করো, ঠিক আছে, মুসলিমরা বলবে না হুম একটা এই শাসন প্রতিষ্ঠা করো। আমরা হুম সেটা বলছি না, আমরা সেটা বলছি না, আমরা কি বলছি, হুম আমাদের বলার বক্তব্যটা এটা যে হুম এই যে আপনি বললেন না যে মানুষ তো, এই হুম মানুষ এসে একে বলবে যে এই জিনিসটা খারাপ, ওই মানুষ এসে বলবে ওই জিনিসটা ভালো, ঠিক আছে। আমরা সেটা হুম সেটা বলি না, আমরা বলি যে হুম দেখো ভাই, এইটা হচ্ছে মুক্ত চিন্তার পথ, ঠিক আছে। হুম এই মুক্ত চিন্তার পথে যদি হাঁটো, নিজে যাচাই করে, তথ্য দিয়ে, হুম যুক্তি হুম দিয়ে, নিজে যেটা হুম বুঝবে সেই জিনিসটাকে তুমি হুম গ্রহণ করো, ঠিক আছে। আমাদের হুম বক্তব্য হুম এখানেই শেষ, ঠিক আছে। আমরা আচ্ছা। আপনার উপরে বা কোনো হুম কারোর উপরে কোনো একটা ইজম বা ধরুন কোনো হুম একটা ধর্ম, এই জিনিসটা কিন্তু হুম চাপিয়ে দিচ্ছি না। আসিফ ভাই, না না, আমি, চাপে আপনি, চাপে দেওয়ার জিনিস নাই তো। অবশ্যই এবারে ধরুন আসিফ ভাই, আমি, আপনি এখানে তিনজন আছি, হ্যাঁ। এই তিনজন হুম তিনটে ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। হুম আসিফ ভাইয়ের হয়তো ধরুন জ্যাজ মিউজিক ভালো লাগে, ঠিক আছে। আমার হয়তো ধরুন হুম ইন্ডিয়ান ক্লাসিক্স বা কর্ণাটকের ক্লাসিক্স ভালো লাগে, ঠিক আছে। হুম তার মানে হুম আমরা দুজনে মিলে যে আপনাকে ডেকে চেপে বসিয়ে, এই না জ্যাজ কিন্তু আজকে শুনতেই হবে ভাই, এই ইন্ডিয়াস ভাই আজকে এসেছেন, আপনাকে আমি জ্যাজ শুনিয়েই ছাড়বো, নইলে আপনাকে ইডিয়াম শুনিয়েই ছাড়বো, এই জিনিসটা নয়, হুম। ঠিক আছে। না, এইটি সেটা ঠিক। এই জিনিসটা হচ্ছে আমাদের বক্তব্য যে আপনি নিজে যেটা ভালো লাগে আপনি সেটা করুন, ঠিক আছে, আপনার না সেই না না স্বাধীনতা না না অবশ্যই না আছে, না, এখানে এখানে যতক্ষণ না, আপনার সঙ্গে না না, না একমত হতে দাঁড়া, পারলাম আমার না, এই কথাটা কারণে শেষ করতে দিন, আমার শুনুন। কথাটা শেষ করতে দিন। ভাই আচ্ছা ভাই আচ্ছা একটু আচ্ছা, আমার হ্যাঁ বলুন কথা বলুন। আছে, ওই ইসের পরে হুম, অমিত ভাইয়ের পরে আমার একটু কথা আছে, একটু ইমতিয়াজ ভাই আপনি এক নিজেকে সেকেন্ড। মিউট করে রাখেন। আচ্ছা, ইমতিয়াজ হ্যাঁ আলী শুনছি, ভাই, বলুন। আপনাকে কথা বলতে দিব, আপনি নিজেকে একটু মিউট করে রাখেন আপাতত, আপনার কথা আ- আবার শুনবো। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, রুচি দি অ্যাড হতে চাইছে। রুচি এসো, আমরা ব্যাক খালি করছি, হ্যাঁ, একটু এসো, আমি ব্যাক খালি করছি, রুচি অ্যাড হতে চাইছিল, ঠিক আছে। আচ্ছা, আমি একজনকে বের করলাম, আমি র্যান্ডামলি একজনকে বের করলাম, হ্যাঁ, তিনি প্লিজ কিছু মনে করবেন না, ঠিক আছে। তা যাই হোক, আমি যেটা বলছিলাম যে এইখানে শুধুমাত্র একটাই বলার কথা যে অপরের কোনো যেন ক্ষতি সাধন না হয়, ঠিক আছে। নিজে যা খুশি করো, ঠিক আছে, এটা এটা নিয়ে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। নিজে যা গান শুনে শোনো, আমার কোনো অসুবিধা নেই। যা খেতে চাও খাও, যেভাবে লাইফস্টাইল লিড করতে চাও করো, কোনো অসুবিধা নেই, কিন্তু বাকি অন্যজনের কোনো রকম যেন ক্ষতি সাধন না হয়, এইটুকুই আমার বক্তব্য, ঠিক আছে। এইবারে এইটা বলতে গিয়ে আমি কিন্তু আপনার উপরে কোনো একটা ইজম বা ধরুন হচ্ছে কোনো একটা মতবাদ, এইটা কিন্তু চাপিয়ে দেবার সপক্ষে আমরা কখনোই নই, ঠিক আছে। আসিফ একটু বলুন, তারপর আমরা ইমতিয়াজ। আচ্ছা, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, রুচি আপা, আপনি আপনার ক্যামেরাটা অফ করেন, ক্যামেরাটা রুচি অফ আপনার করে আপনি, ক্যামেরা অন আছে?
রুচি ক্যামেরা অন আছে। ক্যামেরাটা অফ করে তারপর আপনাকে যুক্ত করছি। অমিত ভাই, যে জিনিসটা হয় যে এই ধরনের ডগমাটিক বিলিফ যাদের থাকে তারা সাধারণত যে কাজটা করে যে মনে করেন নাস্তিকদেরকে কতল করা, নাস্তিকদের ধর্মীয় অধিকারটাকে, ধর্ম পালন বা না পালনের অধিকার যেটা হচ্ছে একটা মানবাধিকার, সেটাকে ভায়োলেট করার জন্য তারা একটা যুক্তি নিয়ে আসে যে বৃহত্তর স্বার্থে, আল্লাহর স্বার্থে, মানে খেলাফত কায়েমের স্বার্থে এই জিনিসগুলো মেনে নিতে হবে। আবার যদি ধরা হয় যে অমুসলিমদের উপরে জিজিয়া কর, অবমাননা কর জিজিয়া কর আরোপ করা হবে, তখনও তারা বলবে যে এই যে বৃহত্তর স্বার্থে, হ্যাঁ, দেশ মানে খেলাফত রক্ষা করতে, আল্লাহর শাসনকে কায়েম করার জন্য আমাদের এই জিনিসগুলো মেনে নিতেই হবে। তারপরে যদি আবার ধরেন এই যে ভারতে যদি রাম রাজত্ব প্রতিষ্ঠা হয়, তখন যদি মুসলমানদের উপর নির্যাতন হয়, তারাও কিন্তু একই কথা বলবে যে বৃহত্তর রাম রাজত্বের স্বার্থে, বৃহত্তর স্বার্থে। একই জিনিস দেখা যায় কমিউনিস্টদের মধ্যে। এই যে ইমতাজ আলী ভাই যে কথাটি একটু আগে বললেন যে এই যে শ্রমিক শ্রেণীর একনায়কতন্ত্র প্রতিষ্ঠা এবং তাদের ইসের স্বার্থে আমাদের এই বাক স্বাধীনতা, এরকম অধিকারগুলো, ব্যক্তি স্বাধীনতা, এগুলো হরণ করা ঠিক আছে, এগুলো হরণ করলে কোনো সমস্যা নেই। উনি এই জিনিসটা মনে করেন যে এই জিনিসগুলো হরণ করা যেতেই পারে। তো এই যে এই ডগমেটিক বিলিফ এভাবে বলছেন কেন? না, আমি প্রতিবাদ করছি এই কথাটা। না, বাক স্বাধীনতা হরণ করার পক্ষে আমি কথা বলিনি। না, আপনি বলে নিন, তারপরে বলছি। হ্যাঁ, আপনি একটু আগে বলেছেন এই কথাটা যে আমি বলিনি বাক স্বাধীনতা হরণ করা যায়, এটা আমি বলিনি। অমিত ভাই, আপনি কি শোনেন নাই যে উনি একটু আগে বলেছেন? আপনি একটু আগে বললেন যে এটা মানুষের অধিকার অনেক সময় হরণ করা যায়, এই কথাটা আপনি বলছিলেন বোধহয়, তাই না? না, এটা কেন আমি বলবো? না, একদম না। মানুষের অধিকার হরণ করা যায় কথা বলবো কেন? হয়তো মিস করছেন দাদা। কিছু অধিকার হরণ করা যায় আপনি বলেছেন। না, এই শব্দ আমি ব্যবহারই করি না। একদম ভুল বলছেন। একদমই আমি এই কথা শব্দ ব্যবহার করি না। শুনতে পাচ্ছি না। অমিত ভাই, আমি তো এটা শুনলাম, আমি কি ইউটিউব থেকে বাজিয়ে ওনাকে শোনাবো? হ্যাঁ, আপনি শোনান। অবশ্যই শুনেছি, কিন্তু উনি বলেছেন। আচ্ছা, আমি তাহলে বের করছি, আপনারা বলেন তাহলে, আমি বের করছি। এটা আমিও শুনেছি। আপনি বলেছেন যে, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ রুচি, শোনা যাচ্ছে, বলো শুনি। শোনা যাচ্ছে। আচ্ছা, না, আপনি এই কথাটা বলেছেন একটু আগে যে যখন একটা অত্যাচারী মানে হরণ করা যায়, এবং যখন একটা অত্যাচারী গ্রুপ ভীষণ মাথাচাড়া দিয়ে ওঠে, তখন ব্যক্তি স্বাধীনতা হরণ করার কথা, এই কথাটা আপনি বলেছেন। আচ্ছা, আমি ওই প্রসঙ্গে কথা বলার জন্য অ্যাড হইনি। আপনি সোশ্যালিস্টিক কান্ট্রি নিয়ে কথা বলছিলেন। আপনি কি কোনোদিনও কোনো সোশ্যালিস্টিক কান্ট্রিতে গিয়েছেন? না, যাই না। আচ্ছা, তাহলে আমার মনে হয় আপনি কোথাও কোনো সোশ্যালিস্টিক কান্ট্রিতে যদি একবার যান, আপনি যে কথাগুলো বলছেন এগুলো আর বলবেন না। কারণ আপনি গিয়ে দেখবেন যে একটা সোশ্যালিস্টিক কান্ট্রি কি হয়, যে ব্যক্তি স্বাধীনতার কথা বলছেন না, ব্যক্তি স্বাধীনতা বলে কিছুই থাকে না ওই সব দেশে। আমি আপনাকে পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলছি। কারণটা জানাবেন কেন ব্যক্তি স্বাধীনতা থাকে না? আচ্ছা, আপনি বলুন আমাকে কারণটা। হ্যাঁ বলুন। না, আপনার কাছ থেকে জানতে চাইছি। আমি যাইনি তো সমাজতন্ত্রে কোনো দেশে আমি যাইনি। ধরে নিন আমি জানি না। অভিজ্ঞতা নেই। হ্যাঁ, ধরে নিন আমি জানি না। না, আপনার কারণটা জানা আছে? আচ্ছা, না, আমি তো মনে করি সমাজতন্ত্রেই ব্যক্তির প্রকৃত স্বাধীনতা থাকে। সেখানে একটা সমাজ ব্যবস্থা আছে, মানে একটা রাষ্ট্র ব্যবস্থা আছে, মানে সেখানে পরস্পর বিরোধী দুটো শ্রেণী অবস্থান করে, যাদের স্বার্থটা পরস্পর বিরোধী। সমাজতন্ত্রে রাষ্ট্র ক্ষমতায় থাকে শ্রমিক শ্রেণী। শুনুন, সমাজতন্ত্রে রাষ্ট্র ক্ষমতায় থাকে শ্রমিক শ্রেণী, যারা সংখ্যাগরিষ্ঠ সমাজের, তারা সেই রাষ্ট্রটাকে পরিচালনা করে। আর পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় অধিকাংশ মানুষকে পদোন্নত করে মুষ্টিমেয় পুঁজিপতি তারা রাষ্ট্র ক্ষমতাকে দখল করে সাধারণ খেটে খাওয়া মানুষের উপরে শোষণটা চালায়, নিপীড়নটা চালায়। ফলে এটা তো আপনি আদর্শের কথা বলছেন, এটা তো বুকিশ ল্যাঙ্গুয়েজ। এটা তো আমার কথাটা শুনুন। এই শাসকরাই ব্যক্তির স্বাধীনতা এই কারণে হরণ করতে চায়, তাদেরকে শোষণ করার জন্য, শোষণের প্রয়োজনে। সমাজতন্ত্রে কিন্তু শোষণটা থাকে না, তাই সেখানে ব্যক্তির স্বাধীনতা হরণ করার কোনো প্রশ্ন আসে না। এবার আপনার যুক্তি বলুন। সমাজতন্ত্রে আপনি বললেন শোষণ, হ্যাঁ, শোষণ থাকে না। আমি আপনাকে বলছি, আমি একটা দেশে গিয়েছিলাম। সেই দেশে আমি যে ট্যাক্সিতে উঠেছিলাম, কথা বলছি তার সাথে, ড্রাইভারের সাথে কথা বলতে বলতে আমি শুনলাম সে হচ্ছে আপনার টেলিকম ইঞ্জিনিয়ার। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে তাহলে আপনি ট্যাক্সি কেন চালাচ্ছেন? তো বলছে যে সবাই সমান, আমি টেলিকম ইঞ্জিনিয়ার, সেটার কোনো ভ্যালু আমি পাচ্ছি না। আমার ইনকাম এত নয় যে আমি একটা প্রপারলি একটা ফ্যামিলি ম্যানেজ করতে পারি, একটা নিউক্লিয়ার ফ্যামিলি ম্যানেজ করতে পারি। তো এটাকে আপনার কি মনে হয় যে এটা এক ধরনের শোষণ হচ্ছে না, যে আমার যেটা যোগ্যতা আমি সেই অনুযায়ী পেয়ে পাচ্ছি না কাজ করে? যোগ্যতা অনুযায়ী পেয়ে পাওয়াটাই অবশ্যই উচিত।
এবার কোন পরিস্থিতিতে সে এটা পায়নি তার যোগ্যতা অনুযায়ী, সেটা একটা বিচার্য বিষয়। কিন্তু এই সমাজতন্ত্রে ব্যক্তির না যে কোনো যোগ্যতা অনুযায়ী পরিস্থিতি তাকে হোক, কাজ না দেওয়া না হয়। যে কোনো না না, আপনাকে আপনাকে পরিস্থিতি আপনাকে হোক, একটা ঘটনা বলি। আমি না আমি না 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 আপনাকে না, আপনাকে আমি একটা যে ঘটনা কোনো বলি। পরিস্থিতি হোক, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি হুম সেই ইঞ্জিনিয়ারিং স্টাডি করেছি, আমি হুম পড়াশোনা করেছি, হুম করার পর আমি যোগ্য একটা কাজের জন্য সেই কাজটাও হুম আমি করছি, কিন্তু আমি তার হুম যোগ্য আমি পারিশ্রমিক পাচ্ছি না। তাহলে কেন এটা কোন পরিস্থিতিতে মানে ঠিক হতে পারে? যখন কোনো শ্রমিক যখন হুম কোনো কলকারখানায় কাজ করছে এবং তার তার যোগ্য পারিশ্রমিক পাচ্ছে না, তখন হুম কিন্তু এই আপনারাই বলেন যে হ্যাঁ শ্রমিকদেরকে শোষণ করা হচ্ছে। তা হুম কিন্তু যখন একটা লোক একটা অফিসে হুম চাকরি করে সে তার ইঞ্জিনিয়ার হুম হয়ে সেম সেম পারিশ্রমিকটা পাচ্ছে না, তখন তো আপনার কেন মনে হচ্ছে না এটা শোষণ? এবং এটাও আচ্ছা আসি ইমতিয়াজ ভাই আপনার কাছে শুনবো, কিন্তু তার আগে একটা জিনিস বলি। কিন্তু রুচি দেখো এরকমও নয় যে সমাজটা মানে সমাজটা যে একদম মানে খুব সহজ হয়ে গেছে সেটা কিন্তু নয়। তাকে কিন্তু আরেকটা সেকেন্ড একটা জব নিতে হয়েছে, তাকে আরেকটা জব করতে হচ্ছে। তার মানে সেখানে সোশ্യോ ইকোনমিক কন্ডিশন খুব যে ভালো তা না, সেখানে যথেষ্টই হয়তো ইনফ্লেশন আছে, সেখানে জিনিসপত্রের একেবারেই দাম নয়। যথেষ্ট বেশি। তার মানে দেখো, তার মানে ব্যাপারটা হচ্ছে যে সুরাহাটা তো কিছু হয়নি। মানে এই যে শুধুমাত্র যে আমরা সবাই সমান বা এরকম ভেবে তো সুরাহাটা কিছু হয়নি। সেখানে কিন্তু জিনিসপত্রের না, দাম বেশ ভালোই, কিচ্ছু শুরু এবং তাই হয়নি। যদি অবশ্যই, এবং জিনিসপত্রের দাম বেশ ভালোই, এবং যদি তাই না হতো তাহলে কিন্তু তার দুটো কাজ করতে হতো না। যদি এরকম হতো যে আমি ঠিক আছে সবাই সমান, আমি একটা ভালো একটা লাইফ লিড করতে পারছি, আমার কাছে হয়তো এতটা কিছু প্রবলেম থাকতো না। কিন্তু সেই জিনিসটা হচ্ছে না, দুটো জিনিসই হচ্ছে না। আমি আমার নিজের প্রাপ্য যে পাচ্ছি না সেটাও পাচ্ছি না, আমাকে আবার দুটো কাজ করতে হচ্ছে। তাহলে এতে আর আমি এটা ঠিক বুঝলাম না, মানে এখানে হোয়াট ইজ দ্য পয়েন্ট, এখানে পয়েন্টটা কি দাঁড়ালো আমি ঠিক বুঝলাম না। একটু শুনি কাছে একটু শুনি, আজ আসিফ ভাইয়ের কাছে একটু শুনি, তারপর ইমতিয়াজ ভাইয়ের কাছে আসছে। আসিফ ভাই একটুখানি আপনি কি রেডি করেছেন ওই ভিডিওটা? না ভাই, এটা রেডি করতে চাচ্ছিলাম, কিন্তু আমি শুনেছি, কিন্তু কোন মুহূর্তে শুনেছি সেটা বের করতে পারছি না। পরে থাক, আমিও দরকার নেই, লেগেছে আছেন। ঠিক আছে দরকার নেই। হ্যাঁ, কিন্তু আমি স্পষ্ট শুনেছি উনি বলেছেন যে ব্যক্তি স্বাধীনতা সেটা হরণ করার দরকার পড়ে। এটা আমি স্পষ্ট শুনেছি, আপনারাও শুনেছেন। আমি একটা প্রশ্ন করতে চাই যে এমন একটা কমিউনিস্ট দেশের কথা বলেন যে দেশে বাক স্বাধীনতা ছিল। ইমতিয়াজ আলীর কাছে আমি এই প্রশ্নটা করতে চাই যে কোনো একটা কমিউনিস্ট কান্ট্রির কথা বলবেন যেখানে বাক স্বাধীনতা ছিল, বলেন। সোভিয়েত রাশিয়াতে ছিল। ভাই খুব হাসাইলেন ভাই, হাসাইলেন কেন ভাই, হাসাইলেন কেন কেন বলুন? ভাই। স্ট্যালিনের আমলে কত হুম বুদ্ধিজীবীকে যে হত্যা করা হয়েছে স্ট্যালিনের হুম সমালোচনা করার কারণে, সমাজতন্ত্রের হুম সমালোচনা করার কারণে কত হুম বুদ্ধিজীবীকে যে হত্যা করা হয়েছে সেটা তো হুম লিস্ট দিতে শুরু করলেও আজকে সারাদিনে শেষ হবে না। কি বললেন ভাই? সাইবেরিয়াতে মানে বরফ কাটতে কত হাজার হাজার লোককে পাঠাই দিচ্ছে স্ট্যালিন। হুম এগুলোর তো কোনো মানে ইয়েই নাই, কোনো হিসাব নিকাশই নাই। হিসাব নিকাশ মানে আছে, হিসাব নিকাশ আছে। শুনুন, আমি একটা কথা বলেছি, ভাই সমাজতন্ত্রের কেজিবি রাশি যতদিন পর্যন্ত সোভিয়েত কেজিবির হুম লোকেরা, ভাই কেজিবির হুম লোকেরা সোভিয়েত হুম ইউনিয়নের বারে বারে গিয়ে বসে থাকতো এবং হুম শুনতো, কান পেতে শুনতো কে হুম কমিউনিস্ট শাসনের সমালোচনা করতেছে। এগুলো নিয়ে জোকস পর্যন্ত হুম প্রচলিত আছে। আমরা জোকস পর্যন্ত করি যে মানে মানে সোভিয়েত ইউনিয়নে দুই পার হুম মাতাল কথা বলতেছে এবং হুম সেখানে পাশে কেজিবির সদস্যরা বসে বসে শুনতেছে যে সরকারের কেউ সমালোচনা করতেছে না তো। এগুলো হুম পর্যন্ত জোকস পর্যন্ত আছে। ভাই কি বলেন এগুলা? ঠিকই মানে ঠিক না, সব শুনুন হচ্ছে শুনুন, সব হচ্ছে ইহুদি নাসারাদের চক্রান্ত, প্রোপাগান্ডা না নাকি? না 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 শুনুন, সমাজতন্ত্র এবং সোভিয়েত রাশিয়া সম্বন্ধে যেমন গোটা বিশ্ব জুড়ে অপপ্রচার আছে, তাদের বিরুদ্ধে লেখা আছে, আবার পক্ষেও কিন্তু প্রচুর লেখা আছে, যে লেখাগুলো পড়লে আপনার ধারণা বা চেঞ্জ হতে পারে। না হ্যাঁ, ভাই, আপনার যদি মনে হয় যে আমাদের কিছু দেশে লেখা পড়লেই, রবীন্দ্রনাথ, আপনার যদি মনে আমাদের হয় যে দেশের কিছু লেখা রবীন্দ্রনাথ, পড়লেই শুনুন আমার, শুনুন, ভাই আপনার যদি মনে হ্যাঁ হয় যে কোনো লেখা পড়লেই হ্যাঁ আমার ধারণা চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, সেটা না ভাই, সেটা না, না সেটা না, হয় না। পড়েই তো ধারণা তৈরি হয়, আবার পড়েই ধারণা চেঞ্জ হয়। আমরা তো কোনো একটা পড়েই লেখা জানতে পারি। পড়লেই, কোনো একটা হ্যাঁ, লেখা পড়েই না আমি শুধু সেই একটা লেখা পন্থী পড়লে হয়ে আমি যাব। বলিনি, না না, একটা লেখা পড়ে আমি বলিনি। বিশ্বের বিভিন্ন বড় বড় মনীষী যারা যারা সমাজতন্ত্রের জয়গান গেয়েছে, স্ট্যালিনের জয়গান গেয়েছে। আমেরিকা থেকে একটা সাংবাদিক গিয়েছিল এতে, সোভিয়েত ইউনিয়নে, সেখানে ওয়াও, গিয়ে সে এই তো সাংবাদিক, হলো এই যে মুমিনদের মতো হয়ে গেল না না যে না, যে খ্রিস্টান খ্রিস্টান বিজ্ঞানী মাইকেল মুর, মরিস হ্যাঁ বুকাইলি ইসলামের সমালোচনা, হ্যাঁ, খ্রিস্টান হয়ে ইসলামের প্রশংসা করেছে। ভাই মানে না না সেম লেভেল, না, ঘটনাটা একদম বিলো লেভেলের এগুলা কথাবার্তা ভাই, এগুলা বিলো লেভেলের কথা। আচ্ছা আচ্ছা, তাহলে শেষ কথা আমি বলি, আর বেশি আমি হয়তো কথা বলবো না। আচ্ছা, এটা আমি আশা করি আপনাদের কাছ থেকে, আপনারা এমন একটা সমাজ ব্যবস্থা চান, নিজের সমাজ ব্যবস্থায় কোনো রকম কুসংস্কার থাকবে না, মানুষের মনন জগৎ গড়ে উঠবে যুক্তিভিত্তিক, বৈজ্ঞানিক, এবং যে সমাজে অন্যায় থাকবে না, অত্যাচার থাকবে না, শোষণ থাকবে না। আমি কি, আমার ধারণা ঠিক আপনাদের এই সম্বন্ধে, চিন্তাধারা সম্বন্ধে? এটা তো ভাই আপনারা আশা করেন, এটা নিশ্চয়ই অবশ্যই আপনারা আমরা আশা আশা করেন। করি, একটা অবশ্যই আমরা আশা করি, এবং আচ্ছা এই যে আচ্ছা, সমাজতন্ত্রের যে কুসংস্কার আছে সেগুলো থেকে সমাজ মুক্ত হবে, মানুষের মাথা আমি মুক্ত হবে, হ্যাঁ ঠিক আছে, আমি মেনে সেটা নিলাম আমরা চাই। সমাজতন্ত্র ভুল, আমি মেনে নিলাম সমাজতন্ত্র ভুল,
কিন্তু এই পুঁজিবাদী সমাজে এই যে এই আমার দেশের কথা বলি, ভারতবর্ষের 74% সম্পদ দেশের, ভারতবর্ষের 100টা ফ্যামিলির হাতে জমে গেছে। ঠিক আছে, এই যে শোষণটা চলছে, যেখানে প্রতিদিন এদেশের চাষিরা ঋণের দায়ে আত্মহত্যা করে, হাসপাতালে বিনা চিকিৎসায় শত শত রোগী মারা যায়, হাজার হাজার নারী অন্ধকার জগতে হারিয়ে যাচ্ছে, শিশুদের মৃত্যু ঘটছে, অপুষ্টিতে ভুগছে। না 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 থামুন থামুন, শেষ করতে দিন। এইটা কি করে বন্ধ হবে? এটা বন্ধ হবে কি করে? এইটা আমাকে বলুন। সাথে আমরা পুরোপুরি একমত, আপনার সাথে আমরা পুরোপুরি একমত, এগুলো বলতে হবে না। শুধু এইটুকু বলুন, এটা বন্ধ হবে কি করে? এটা বন্ধ হবে কি করে? এই অরাজকতা বন্ধ হবে। ভাই আমাদের কাছে তো ভাই এরকম কোন টোটকা লাল বই নাই বা কোরআন শরীফ নাই। না না না, টোটকা লাল বই ছাড়া দরকার নাই। একটা টোটকা বই, প্লিজ ভাই একটু শুনে নেন, একটু শুনে নেন। ইন্টারজারি ভাই, আপনি একটা প্রশ্ন করলেন যে বন্ধ হবে কি করে, সেইটার উত্তর দিয়ে দিচ্ছে আছে, একটু শুনে নিন ধৈর্য ধরে। আমি আপনার সাথে কথা বলবো। না না, আমাদের কাছে না না, আজকে ভাই একটু খোঁচা মেরে কথা বলছো তো, লাল বই নেই, এটা খারাপ লাগছে তো, খোঁচা মেরে কথা বলুন। আমি কিন্তু আপনাকে খোঁচা মারি না। আপনার সমাজতান্ত্রিক অনুভূতিতে আঘাত লেগে গেল, এটা তো ঠিক না। আপনার কমন অনুভূতিতে আঘাত লেগে গেল, এটা তো ঠিক না। আপনি তো মানে ইসলাম অনুভূতিতে যেমন আঘাত লাগে, ধর্মানুভূতিতে যেমন আঘাত লাগে, আপনার তো লাল বই খারাপ লাগছে। কোথায় না হয় মানলাম, তাতে কি হইলো? আপনার খারাপ লাগবে কেন? মুক্ত চিন্তার মানুষ হন, তাহলে আপনি বিবর্তন তত্ত্ব নিয়ে বা ধরেন রিচার্ড ডকিন্সকে নিয়ে, আরো যারা মন্তব্যকে নিয়ে ঠাট্টা মশকরা করেন না, আমি তো হাসাহাসি করি। আমার তো ভাই এরকম মানে ইয়া লাগবে না, আমার লাল বইকে কেউ অপমান করেছে, এখন তো নারায় কার্ল মার্কস, লেনিন, হু আকবার, এটা বলে তো আমি লাভ ঝাপ দিব না ভাই, প্রয়োজন নেই। এগুলো আমরা হাসাহাসি করি এগুলো নিয়ে। যাই হোক ভাই, আপনার এই কথাগুলোর সাথে সম্পূর্ণ একমত যে পৃথিবীতে অনেক অন্যায় হচ্ছে, ভারতে অনেক অন্যায় হচ্ছে, বাংলাদেশে অনেক অন্যায় হচ্ছে। শ্রমজীবী মানুষদের জন্য আমাদের ইয়া করা উচিত, অবশ্যই লড়াই করা উচিত। বা অনেক দেশে বামপন্থীরা অনেক ভালো ভালো আন্দোলন করছে, সেটার প্রতি আমার সমর্থন আছে। অনেক দেশে বামপন্থীরা প্রগতিশীল আন্দোলনের সাথে যুক্ত, মুক্তচিন্তার আন্দোলনের সাথে যুক্ত, সেগুলোর প্রতি আমাদের সমর্থন আছে। কিন্তু যখন তারা ক্ষমতাপ্রাপ্ত হয়, যখন তারা কমিউনিজম প্রতিষ্ঠা করে, তখন মানুষের বেসিক যে হিউম্যান রাইটস গুলো, সেগুলো তারা ভায়োলেট করে। সেটা সম্পূর্ণ অন্যায়, সেটা আপনি স্বীকার করেন বা না করেন, সেটা কিছু যায় আসে না। সেগুলো অন্যায়। মানুষের অধিকার হরণ করা যায় না, মানুষের বাক স্বাধীনতা হরণ করা যায় না, জীবনের অধিকার হরণ করা যায় না। এবং মানুষ যে তার পরিবারকে নিয়ে আর একটু বেটার থাকতে চায়, এবং বেটার থাকতে চাওয়ার জন্য যে মানুষ পড়ালেখা করে, প্রশিক্ষণ নেয়, এবং তারা যে চায় যে আমি একটা গাড়ি কিনবো, বা আমি একটা বাসা তৈরি করবো, আমি একটা বাড়ি তৈরি করব, এই জিনিসগুলা মানুষের ঘর বাঁধার যে ইয়াটা, টেন্ডেন্সিটা, এটা মানুষের খুবই বেসিক একটা চাওয়া। এই চাওয়াটাকেও কমিউনিজম অনেকাংশে ব্যাহত করে। তো আপনার সাথে আমাদের সেরকম কোনো ইয়া নাই, সমস্যা নাই। আপনি কমিউনিজম প্রতিষ্ঠা করতে চেষ্টা করতেই পারেন, অনেকে ইসলাম খেলাফত প্রতিষ্ঠা করতে চায়, অনেকে রামরাজ্য প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু আমার কাছে এটা একটা ডগম্যাটিক বিলিফ। না, তবে আসিফ ভাই একটা জিনিস, উনি যখন ভারতবর্ষ থেকে, ইমতিয়াজ ভাই যখন ভারতবর্ষ থেকে বললেন, তখন আমি একটা জিনিস এখানে অ্যাড করি। হ্যাঁ, দেখুন এইখানে ইমতিয়াজ ভাই, এইখানে একটা জিনিস নিয়ে কোনো রকম সন্দেহ নেই যে যদি আপনি বলেন যে কয়েকজন মানুষের হাতে যে সমস্ত ধন সম্পত্তি সেটা কুক্ষিগত হয়েছে, এইটা সত্যি। হ্যাঁ, এইটা নিয়ে কিন্তু আমরাও কথা বলি। এবং এই যে আপনি বললেন যে কিছু গরিব কৃষক আত্মহত্যা করলো, এই জিনিসটা কিন্তু আমরা খুবই খারাপ চোখে দেখি। এটা আপনি যতটা খারাপ চোখে দেখেন, আমরা ততটা খারাপ চোখে দেখি। ঠিক আছে, কিন্তু এবারে সমস্যা কি জানেন তো? এবারে আমি জানি না আপনি কোন বর্ষে দিয়েছেন, এইচএস দিয়েছেন, আমি জানি না। তা আমি একটা ছেলেকে আমি পড়াতে গেছিলাম। হ্যাঁ, পড়াতে গিয়ে সে তখন কত সাল হবে, 2009 এরকম সাল হবে। ঠিক আছে, তা তখন আমি একটা বাচ্চাকে পড়াতাম। তখন তার মাধ্যমিকের বইটা খুলে দেখি যে তাকে মাধ্যমিকের সে প্রথম দিন পড়াতে গিয়ে, এইটা আমার জীবনের প্রথম পড়ানোর এক্সপিরিয়েন্স, নিয়ে এসে সে মাধ্যমিকের বইটা নিয়ে এসে, মাধ্যমিকের বইটা চটি একটা বই, এটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের বই। তার প্রথম চ্যাপ্টার, ঠিক আছে, কার্যক্ষমতা শক্তি। এই প্রথম চ্যাপ্টারে কি লেখা আছে যে কার্য কাকে বলে, ক্ষমতা কাকে বলে, শক্তি কাকে বলে। ঠিক আছে, তার আগে চ্যাপ্টারটা হচ্ছে নিউটনের তিনটি সূত্র, নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র। ঠিক আছে, চ্যাপ্টার শেষ, কাকে বলে সেটা বলে চ্যাপ্টার শেষ। এবং তার পরবর্তী হচ্ছে রচনাধর্মী প্রশ্ন, নিউটনের 3টি সূত্র লেখো। এবং তার পরবর্তী প্রশ্ন হচ্ছে, ছোট প্রশ্ন হচ্ছে, নিউটনের প্রথম সূত্রটি লেখো, নিউটনের দ্বিতীয় সূত্রটি লেখো, নিউটনের তৃতীয় সূত্রটি লেখো। ঠিক আছে, কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারের বড় প্রশ্ন হচ্ছে কার্যক্ষমতা শক্তি কাকে বলে লেখো, এইটা হচ্ছে বড় প্রশ্ন। এবং ছোট প্রশ্ন 1 নম্বর হচ্ছে কার্য কাকে বলে, ক্ষমতা কাকে বলে, শক্তি কাকে বলে। যদি মানুষকে সাম্যাবস্থা নিয়ে আসার জন্য, সাম্য প্রতিষ্ঠা করার জন্য, যদি মানে যদি একটা সবাইকে পাশ করাবেন এই কথাটা ভেবে যদি শিক্ষা ব্যবস্থাটা এরকম ভাবে নামিয়ে আনেন, এর ভবিষ্যতে ফলাফলটা কি বুঝতে পারছেন? এইটা হচ্ছে বাস্তব, বুঝলেন? আপনি ভাবছেন যে না ভাই সবাইকে কলেজ যাবে, সবাই পড়াশোনা করবে, সবাই কলেজ যাবে, কলেজে গিয়ে যে এই যে শিক্ষা ব্যবস্থাকে যে নামিয়ে আনলেন, আপনি কলেজে গিয়ে শিখবেনটা কি?
আপনি ভাবছেন যে না ভাই আচ্ছা ঠিক আছে কুক্ষিগত হয়ে আছে, ঠিক আছে একটা জায়গাতে কুক্ষিগত, খুব খারাপ খুব খারাপ খুব খারাপ, আমি ওর কাছ থেকে 200 টাকাটা নিয়ে তার থেকে হচ্ছে এই একে হচ্ছে দিয়ে দেবো, এই টাকাগুলো সবাইকে দিয়ে দেবো, ঠিক আছে রবিনহুড হলেন, আমার কোনো অসুবিধা নেই, হতেই পারে। কিন্তু আপনি একটা জিনিস ভাবুন তো, এই অপাত্রে দান করে যার মধ্যে কোনো রকম যোগ্যতা নেই, এটা করে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। আপনি একটা কাজ করতে পারেন, আপনি যদি থাকেন আপনি গুড়গাঁওতে যাবেন, ঠিক আছে গুড়গাঁও তো নাম শুনেছেন তো নিশ্চয়ই, গুড়গাঁও তো নিশ্চয়ই জানেন বা গেছেন হয়তো, ঠিক আছে গুড়গাঁও গেলেই হচ্ছে, আচ্ছা যাবেন নেক্সট টাইম যেদিন যাবেন আমাকে বলবেন, আমাকে মেসেজ করে যাবেন, আমি ওখানে আমার অফিসও আছে, ঠিক আছে যাই হোক, তা ওখানে আপনি আসবেন, ওখানে গেলে হচ্ছে পুরো তিনটে ধরনের মানুষ দেখতে পাবেন, ঠিক আছে একটা হচ্ছে আমার আপনার মতো মধ্যবিত্ত মানুষ, যারা হচ্ছে দিন আনে দিন খায়, ঠিক আছে আরেকটা হচ্ছে বিশাল বড় লোক, বুঝলেন, যাদের হচ্ছে ওই যে ডিএলএফ বিল্ডিং এই সমস্ত গুলো হচ্ছে তাদের ইয়ে, ঠিক আছে আরেকটা ইয়ে আছে, আরেকটা এই দুটো ক্যাটাগরির মাঝে আরেকটা ক্যাটাগরি আছে, বুঝলেন, এই ক্যাটাগরিটা হচ্ছে ওইখানে যে গুরগামের যে জমিগুলো ছিল এই জমিগুলোর মালিক, হ্যাঁ তা এরা হচ্ছে জমিগুলোর মালিক ছিল, তো এরা হচ্ছে আগে চাষবাস করতো, ওই গুড়গাঁও যে সবুজ বিপ্লব হলো সেখানে চাষবাস করতো, তাই এদের কাছে যখন গুড়গাঁওতে যখন এই জমিগুলো নেওয়া হয় তাদেরকে কোটি 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 টাকা দেওয়া হয়। এই ছেলেগুলো তারা কি করে, তারা হার্লে ডেভিডসন কিনেছে, তারা জিমে যায়, তারা গলায় সোনার ছেড়ে রিয়ে কোট পরে ঘোরে, এবং তারা হচ্ছে গুন্ডা, বুঝলেন, এরা কি করে, এরা হচ্ছে ইভ ডিজিং করে বেড়ায়, হ্যাঁ এদের কাছে এতটা পয়সা নেই, এতটা পয়সা আছে যে তাদেরকে কোনো রকম কাজকর্ম করতে হয় না, কিন্তু পেটে এতটা শিক্ষা নেই যে তারা কোনো একটা জায়গাতে এনগেজ থাকতে পারে, বুঝেছেন। তার মানে দেখুন টাকাগুলো নিয়ে রবিনহুড হয়ে একটা টাকাটা ওই যে 100 জন বড় লোকের কাছ থেকে টাকাটা নিয়ে যে 10 জন ছোট গরিব লোককে দিয়ে দিলেন, এই জিনিসটা কিন্তু এই জিনিসটার মধ্যে এই যে রবিনহুড হয়ে এটা কিন্তু সলিউশন নয়, ইট ইজ অ্যাকচুয়ালি নট মেকিং এ ডিফারেন্স ইন ইউর সোসাইটি, ইজ ইট? এটা নয়। আপনি যদি বলিউড ইন্ডাস্ট্রির আপনি সমালোচনা করতেই পারেন যে অমিতাভ বচ্চনের কাছে এত টাকা কেন আছে, সালমান খানের কাছে কেন এত টাকা কেন আছে, বাদরুন আছে আপনি বলে মেসির কাছে এত টাকা কেন আছে, সেও তো খেলে, আর আমাদের কাছে এই পাড়ার এই যে মোহনবাগানের ছেলেগুলো তারাও তো খেলে, হোয়াট ইজ মেক এ ডিফারেন্স, তাই না? যাক আপনার বলা শেষ হয়েছে, এক মিনিট টাইম, ঠিক আছে হ্যাঁ আপনি অবশ্যই বলবেন, আপনার কাছে আমি শুনবো অবশ্যই, ঠিক আছে। তার মানে দেখুন ব্যাপারটা হচ্ছে যে আপনার যে খারাপ লাগছে যে এই যে 100 জনের হাতে কুক্ষিগত আছে এইটা নিয়ে আপনি নিয়ে বাকি জনকে সমানভাবে ডিস্ট্রিবিউট করে দেবেন, এইটা সলিউশন নয়। কিন্তু আপনার সাথে আমরা এই জায়গাতে অবশ্যই একমত, এই যে মোদী সরকার যে করলো, যে আপনি নিশ্চয়ই খুবই খারাপ লেগেছে আপনার, আশা করি যে কৃষকগুলোর কথা বললেন আপনি, তা আমারও খুবই খারাপ লেগেছে, এবং সে এখন যে মানে সে যে নাটক করে যে ক্ষমা চাইছে এটা নিশ্চয়ই আপনি যথেষ্ট বিরোধিতা করেন, এবং সেটা আমরাও করি, ঠিক আছে এইটা মানে এই কুম্ভীরাস্ত্র তো কোনো মানে হয় না, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু এরকম মানে এই যে কিছু কিছু জায়গাতে আমরা আপনাদের সাথে অবশ্যই একমত, কিন্তু কিছু কিছু জায়গাতে একমত নই, এবং সব থেকে বড় একটা জায়গাতে একমত নই, সেটা হচ্ছে কোনো মানুষের উপরে ইজম চাপিয়ে দেওয়া, এই জিনিসটাতে আমি অ্যাটলিস্ট আপনার সাথে একমত নই, ঠিক আছে। এবার আপনি বলতে পারেন, হ্যাঁ এবার আপনি বলতে পারেন না, তারপরে আমরা আপনি নানান গল্পের এতে যেটা বলতে চাইলেন, আপনি কিন্তু পুঁজিবাদের সমর্থক মানে আপনি শোষণমূলক ব্যবস্থা, না থামুন, এই শোষণমূলক ব্যবস্থা এই শোষণমূলক ব্যবস্থাকে কিন্তু আপনি সাপোর্ট করে গেলেন। শোষণমূলক ব্যবস্থা থাকবে আর চাষি মরবে না, গরিব মানুষ হাসপাতালে গিয়ে বিনা চিকিৎসায় মরবে না, শিশুরা অপুষ্টিতে ভুগবে না, এটা হতে পারে না, ঠিক আছে। আর একটা জিনিস বলি, পুঁজিবাদ যতদিন থাকবে ততদিন এই ধর্মগুলো যেগুলো কুসংস্কারে পরিপূর্ণ, যেগুলো মানুষের চিন্তাতে একটা বেড়ি পরিয়ে রেখেছে, মানুষের চিন্তার বিকাশ ঘটছে না, পর্বত প্রমাণ বাধা হয়ে দাঁড়িয়ে আছে, একে কিন্তু সাপোর্ট করছে পুঁজিপতি শ্রেণী নানান ভাবে। আচ্ছা আপনাকে ধর্মের বিরুদ্ধে লড়তে হলে পুঁজিবাদের বিরুদ্ধে লড়তে হবে। হ্যাঁ আপনাকে যে উদাহরণটা দিলাম সোশ্যালিস্টিক কান্ট্রি, সেখানেও তো শোষণ হচ্ছে, তো আপনার সে ব্যাপারে কি রকম মতামত? আমি বলছি সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আমি আপনাকে আগে বলেছি যে শ্রমিক শ্রেণী রাষ্ট্র ক্ষমতায় থাকে, এই শ্রমিক শ্রেণী গোটা উৎপাদন যন্ত্রের, ওটার অ্যানসার তো আপনাকে আমি অলরেডি দিয়েছি, যে আপনি যেটা বলছেন সেটা আইডিয়াজ এর কথা বলছেন, সেটা বাস্তব নয়, ওটা ভীষণ বুকিশ কথা, ওটা আপনি বইতে পড়েছেন, আমিও পড়েছি, এগুলো শুনতে খুব ভালো লাগে। আপনি একটা কোন রাষ্ট্রতে সোশ্যালিস্টিক কান্ট্রিতে শ্রমিক রাষ্ট্র চালায় আপনি বলুন তো? স্ট্যালিন কোথাকার শ্রমিক ছিল? হ্যাঁ কোথাকার শ্রমিক ছিল, যে হচ্ছে রাষ্ট্র চালায় সে কোন কলকারখানায় কাজ করতো? স্ট্যালিন কেন শ্রমিক হবে? স্ট্যালিন ছিল সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্র ব্যবস্থা থাকবে শ্রমিকের হাতে, শ্রমিক শ্রেণীর হাতে, শ্রমিকের হাতে নয়, মানে শ্রমিক শ্রেণীর হাতে। হ্যাঁ স্টালিন ভাই কোন শ্রমিক শ্রেণী ছিল? স্ট্যালিন ছিল সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রনেতা, শ্রমিক তো ছিল না, শ্রমিক শ্রেণী আর শ্রমিক এক জিনিস নয়,
পুঁজিপতি শ্রেণী আর শ্রমিকদেরকে পুঁজিপতি মিলিয়ে এক তো জিনিস নয়। একটা শ্রমিক মানে শ্রমিক, আর 10টা হ্যাঁ, শ্রমিক মানে শ্রমিক শ্রেণী, বা 50টা শ্রমিক মানে শ্রমিক শ্রেণী, এটাই তো? এটা আমি হুম জানি, হুম হুম বা আমরা বুঝতে সেই পারছি এই শ্রমিক ব্যাপারটা। শ্রেণীর নেতা ছিল, সেই শ্রমিক শ্রমিক, শ্রেণীর নেতা ছিল স্ট্যালিন, ঠিক আছে? সেটাই তো সেই বলা শ্রমিক হচ্ছে যে শ্রেণীর, হ্যাঁ, শ্রমিক, তাহলে কোন স্ট্যালিন কলকারখানায় কাজ কোন করতো শ্রমিক ছিল স্ট্যালিন? এটা বলছেন কেন? স্ট্যালিন কেন কারখানায় কাজ করবে? ও সে তার রাষ্ট্র মানে পরিচালনা করছে, স্টালিন একজন রাষ্ট্র স্টালিন নেতা। কারখানায় কাজ করলে কি অনেক ছোট হয়ে যায় স্টালিন? ওয়াও। না না, সেটা হবে কেন? কিন্তু ও তো শ্রমিক নয়, ও তো রাষ্ট্র নেতা। তাহলে তাহলে সে কেন? আপনি যে বললেন শ্রমিক শ্রেণীর একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হবে, তাহলে তো আমরা দেখতেছি যে স্টালিন তো শ্রমিকই ছিল না, তাহলে শ্রমিক শ্রেণীর একনায়কতন্ত্র কিভাবে প্রতিষ্ঠা হলো? আর এটা হয়ও না, আমি আপনাকে বলছি। আপনি কোনো সময় হুম, এই যে আপনি ভীষণ মানে আইডিয়া, সুন্দর সুন্দর আইডিয়াস নিয়ে বসে আছেন, তো আপনি কোনো সময় এরকম কোনো একটা দেশে পা দিলে আপনি বুঝতে পারবেন। একটা, আপনি কি করেন বাড়িতে? আপনি তো ইন্ডিয়াতে থাকেন। আপনি সকালে উঠে বাজার যান, আপনার যা যা সবজি দরকার, বা আপনার বাড়িতে দুধ লাগলে দুধ, ডিম লাগলে যেটা লাগবে, আপনি জিনিস নিয়ে হুম, হুম, চলে আসেন। আপনি কোনো ওই রকম হুম, কান্ট্রিতে থাকলে আপনি সকালবেলা উঠে আপনার ইচ্ছে মতো হলো গিয়ে আজকে গিয়ে আমি হুম, রুই মাছটা আর সবজিটা শুধু নিয়ে আসবো, আপনি পারবেন না করতে। হুম। এটা কেন? আপনি জানেন? হ্যাঁ, আপনি জানেন না, কারণটা? তাহলে শুনেন। হ্যাঁ, কারণটা না না, হচ্ছে, হ্যাঁ, কারণটা বলুন। ওখানে রেশন সিস্টেম আছে। আপনার ইচ্ছে হলো, হুম আপনি কি, আপনি হুম বললেন যে আমার 12টা ডিম লাগবে, আপনি 12টা ডিম পাবেন না হুম যদি ওখানে রেশন সিস্টেমে হুম। 6টা ডিমের ব্যবস্থা থাকে, তাহলে আপনি 6টাই পাবেন। আপনি আচ্ছা, তার বাইরে কি মঙ্গলবার আমি বাজার থেকে কিনতে পারবো আ- না? না, ওখানে বাজার বলে আর কিচ্ছু নেই। যেখানে আপনি আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কোন দেশে গিয়েছিলেন, কোন সমাজতান্ত্রিক রাষ্ট্রে গিয়েছিলেন? যেটা আপনাদের ভীষণ প্রিয়, আপনার ওয়েস্ট বেঙ্গলে ভীষণ নাম নেন, কিউবা। আমি কিউবার কথাই বলছি। সেখানে আপনি সকালবেলা, আপনি মঙ্গলবার দিন উঠে বললেন যে আমি আজকে পালং শাক কিনবো, পালং শাকের হয়তো দিন হচ্ছে শুক্রবার, আপনি সেটাকে শুক্রবার পর্যন্ত ওয়েট করতে হবে, আপনি পালং শাক কিনতে পারবেন না। এই যে আপনি বসে এখানে নেটে বসে, আপনি এক দেশ থেকে, আসিফ মদিন আরেক দেশ থেকে, আরেকজন হয়তো বাংলাদেশ থেকে বসে কথা বলছেন, আপনি জানেন ওখানে কোনো নেটের সার্ভিস নেই? জানেন? না, সেটা তাহলে জানা নেই। ব্যক্তি স্বাধীনতা কি হলো? তাহলে ব্যক্তি স্বাধীনতা কি ভীষণ হলো ব্যক্তি স্বাধীনতা, না না আমাদের? না না, ভীষণ ব্যক্তি স্বাধীনতা, তুমি না না শোনো না, গল্পটা। এই যে নেটে সার্ভিসটা নেই, এবং ব্যক্তির যাতে এবং 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 ব্যক্তি কিউবাতে যাতে যে স্বাধীনতা কিউবাতে না যে পায় কোনো এই জন্য না। সংবাদপত্রের হ্যাঁ কিউবাতে যে হ্যাঁ, কোনো সংবাদপত্রের কোনো স্বাধীনতা নাই, এটা কি আপনি জানেন? না, এই সংবাদপত্র যে লিখতে পারে না কিছু, সে তো সরকারের সে অনুমতি তো ছাড়া কোনো কিছু লিখতে পারে সে না। তো আমাদের দেশেও নাই, আমাদের এই যে দেশেও তো দেখেন, এই যে সংবাদপত্রে দেখেন অনেক একটা স্বাধীনতা বইয়ের, হরণ করা হয়। এই যে একটা হ্যাঁ, বইয়ের নাম এখানে বলা হচ্ছে, হ্যাঁ, হুম অ্যানিমাল হুম ফার্ম, বইটা পড়বেন কিনে, হ্যাঁ, এই বইটা পড়ে একটু পড়ে নিন, ঠিক আছে? তা রেশন দোকানের সে ঠিকই রাইট, রেশন দোকানের বাইরে বাজার কোথা থেকে আসবে? আচ্ছা, নেটের সার্ভিস, কোনো নেট সার্ভিস নেই। কিছু কিছু জায়গায় হটস্পট করা থাকে। আপনি দেখবেন রাস্তা দিয়ে হুম যেতে যেতে কিছু কিছু এরিয়ায় ভীষণ ভিড়, গাদাগাদি লোক দাঁড়িয়ে আছে কোনো হয়তো একটা পার্কে বা কোনো একটা পর্চের মধ্যে, সেইখানে হুম হটস্পট থাকে। আপনাকে কার্ড কিনতে হয়, এবং সেই কার্ডগুলো হুম ভীষণ কম টাইমের থাকে। কার্ড কিনে সেটাকে স্ক্র্যাচ করে সেই কার্ড নাম্বার লাগিয়ে আপনাকে হটস্পটের সাথে নিজের ফোনকে কানেক্ট করতে হয়। আর সেই যে মানে সার্ভিস, মানে হুম অসাধারণ, জঘন্য বললেও কম বলা হবে, মানে জঘন্য সার্ভিস। আপনার নেট কানেক্ট করা আপনার মানে পারবেনই না, এত বাজে একটা সার্ভিস। মানে আমি ওখানে পৌঁছে বাড়িতে খবর দিতে পারছি না যে আমি রিচ করে গেছি, একটা মেল লিখতে পারছি না, সে গুগল খুঁজতে ওটা লোডিং হয়েই যাচ্ছে জিমেল খুলতে। সো এইটা হচ্ছে নেটের সার্ভিস। আপনি বাড়িতে বসে এই যে বসে আরাম করে বসে কথা বলছেন, এগুলো তো আপনি ভুলে হুম। যান। আপনি একটা পড়াশোনার পারপাসেও একটা পারবেন না, আপনি অন্য দেশের সাথে কন্ট্যাক্ট করতে পর্যন্ত পারবেন না। তো ভীষণ ব্যক্তি স্বাধীনতা, আর নাকি এটা ভীষণ সাম্যবস্থা? নেট তো আজকাল কোনো কিছুই লাগে না, একটা স্মার্টফোন হাতে নিয়ে আপনি ওখানে লোকের হাতে স্মার্টফোনও দেখবেন না, কারণ ওদের কোনো কাজই আসে না, এই পুরোনো দিনের বাটন দেওয়া ফোনগুলো থাকে। কারণ নেট ফেট নিয়ে ওরা কি করবে? না হোয়াটসঅ্যাপ চলে, না কোনো রকম আজকাল যে নেটের এত রকম সুবিধে যেগুলো আছে, কিছুই তো চলে না, কিছু করতে দেওয়া হয় না। আর আপনি শ্রমিক শ্রেণী, শাসক দল বলছেন, ওখানে একটাই দল, সেই শাসক দল। সামনাসামনি মানে একটাই পলিটিক্যাল পার্টি, আর সেই হুম পার্টিটাই আছে, তার এগেনস্টে কোনো পার্টিকে দাঁড়াতেই দেওয়া হয় না, কোনো পার্টি নেই। ভোট কিন্তু হয়, ইলেকশন হয়, ওই কিন্তু একটাই হুম পার্টি, আপনি কাকে কাকে ইলেকশন দেবেন? কাজে আপনি যেগুলো বলছেন না, আপনি খুব আইডিয়াস এর কথা বলছেন। আমি যখন ছোট ছিলাম আমি দেখতাম যে খুব কিউবার নামে চাঁদা তুলে বেড়াতো সিপিএমরা, ভীষণ তাদের হুম পছন্দের দেশ, এটা দারুণ ইসে। কিন্তু যখন আলটিমেটলি ওখানে গিয়ে পা দিলাম, তখন দেখলাম যে একদমই বাস্তবের সাথে ম্যাচ করে না। সেটাই আপনাকে বলছিলাম যে আপনি কি কোনোদিন গিয়েছেন, আপনি কোনো একটা দেশে গিয়ে দেখুন, তখন আপনি বুঝবেন যে আপনি যেগুলো পড়েছেন বইতে সেগুলো শুনতে অনেক ভালো লাগে, কিন্তু এটা বাস্তব নয়। যাক, আমি শেষ কথা বলি, তর্কের খাতিরে আমি ধরে নিচ্ছি সমাজতন্ত্র খারাপ, ঠিক আছে? আপনাদের কাছে আমার প্রশ্ন, বর্তমান যে সমাজ ব্যবস্থা আমরা বাস করি, এই সমাজ ব্যবস্থাটা যে একটা অন্যায়ের উপরে দাঁড়িয়ে আছে, এটা আপনারা নিশ্চয়ই মানেন সকলে।
অন্যায়ের ওপরে দাঁড়িয়ে আছে আমি সেটা বলবো না, হ্যাঁ ফ্লজ আছে, হুম। অনেক ফ্লজ আছে, গণতন্ত্রের অনেক ফ্লজ আছে। অন্যায়ের উপরে দাঁড়িয়ে আছে এটা আপনি মনে করেন? আশিফ ভাই কি মনে করেন? অন্যায়ের উপরে দাঁড়িয়ে আছে মনে করেন? আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজে আমরা প্রতিনিয়ত হুম। ভুল সংশোধনের মাধ্যমে আমরা সামনের দিকে আগাই। এটাই হওয়া উচিত, এবং এটাই হওয়া উচিত আসলে পদ্ধতি। এবং আমাদের যে কাজ, আমাদের কাজ হচ্ছে যুক্তি, তথ্য, প্রমাণের বিকাশ ঘটানো, এগুলো দিয়ে যেন মানুষ চিন্তা করতে পারে। এরপরে না, আমার প্রশ্ন কিন্তু আমি আপনাকে আমি পরিষ্কার খুঁজে নিবে কোনো ধরনের ঠিক আছে কোনো ধরনের কোনো ঐশ্বরিক কেতাব বা কোনো একটা লাল কেতাবে কি লেখা আছে, সেই লেখা অনুসারে আমাদেরকে মানে সমাজ চালাতে হবে, রাষ্ট্র চালাতে হবে, লেখার বাইরে, লাল বইয়ের বাইরে কিছু করা যাবে না। এইগুলা হচ্ছে ডগম্যাটিক বিলিফ। আমরা মনে করি সমাজতন্ত্রের ভিতরে যা ভালো আছে, যেগুলো অ্যানালাইসিস করার পর কিছু যদি ভালো থাকে, সেখান থেকে কিছু সমাজে অ্যাপ্লাই করা যায়। যেমন আপনি একটু আগে বললেন যে কোন দেশে কৃষক মানে না খেয়ে মারা যায় না। ভাই, আমি যে জার্মানিতে থাকি, এখানে কৃষকরা অত্যন্ত ধনী। এখানে কৃষকরাই হচ্ছে সব, মানে জার্মানির সবচেয়ে ধনী লোকদের মধ্যে কৃষকরা পড়ে। এখানে কৃষকদের সাথে করার কোনো প্রশ্নই ওঠে না। কৃষকদের শোষণ করার শ্রমিকরা সবচেয়ে বেশি, অনেক ভালো বেতন পায় এখানে। এই স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে আরো বেশি ভালো বেতন পায়। এই সমস্ত দেশে এই শোষণের কোনো মানে শোষণ হয় সেই জিনিসটা আমি দেখি নাই আসলে। এইভাবে যে শোষণ হয়, মানুষ যে না খেতে পেয়ে মারা যাচ্ছে, এই জিনিসগুলো আমি দেখি নাই। এই সমস্ত দেশের শিক্ষা, স্বাস্থ্য সুবিধা এগুলা রাষ্ট্র দ্বারা সুরক্ষিত। প্রত্যেক ব্যক্তি স্বাস্থ্যসেবা পাবে, শিক্ষার অধিকার পাবে। আমি মনে করি যে এই সোশ্যাল ডেমোক্রেটিক কান্ট্রি গুলাই ভালো একটা পদ্ধতি, সোশ্যাল ডেমোক্রেসি ভালো একটা পদ্ধতি, যেটার ভিতরে এই যে বাক স্বাধীনতা হরণ নেই, মানবাধিকার হরণ নেই, যেগুলা সোভিয়েত ইউনিয়নে হয়েছিল, যেগুলো চীনে হয়েছিল, যেগুলা অনেকগুলা কমিউনিস্ট দেশগুলোতে হয়েছিল, সেগুলাও নেই। আবার কমিউনিজমের যে বেসিক জিনিসগুলা, যে প্রত্যেকের মানে ধনী দরিদ্রের পার্থক্যটা কমাতে হবে, সেটাও আছে। আমি মনে করি এই পদ্ধতিটাই ভালো। আপনি যদি মানে পারেন, এখানে বাক স্বাধীনতা হরণ আছে তো আমাদের দেশের। এই যে বিজেপি সরকার, কি বিজেপি যারা সমালোচনা করলো, হ্যাঁ, অনেকগুলো সাংবাদিককে মেরে দিল, লেখককে মেরে দিল, তাহলে এখানে বাক স্বাধীনতা আছে না আপনি বলছেন কি করে এই গণতন্ত্রে? না, এখানে বাক স্বাধীনতা আছে, এই জন্যই বলছি না, বাক স্বাধীনতা আছে এই জন্যই বলা যায়, কারণ আপনি যদি কিছু একটা করেন, তার এগেইনস্টে আপনার, ধরুন আপনার সরকারের পক্ষ থেকে কিছু একটা বলা হলো, আপনি তার এগেইনস্টে একটা স্টেপ নেওয়ার একটা জায়গা আছে, সেই প্ল্যাটফর্মটা আপনার আছে। আর এমন নয় যে আপনাকে পুরো চেপে দেওয়া হলো, আপনি আর জীবনে মুখ খুলতে পারলেন না, তা নয়। কিন্তু আমি যে বললাম যে ফ্লজ আছে, সেই ফ্লজ গুলো থাকার জন্যই আজকে একটা কিছু হলে আপনার হয়তো বাক স্বাধীনতা কোনো সময় কেউ হরণ করলো, কিন্তু আপনার বাক স্বাধীনতা কেন হরণ করা হয়েছে সেই কথাটাও আপনি বলতে পারছেন, এবং তার এগেইনস্টে আপনি সেই স্টেপও নিতে পারছেন। সেটা কিন্তু আপনি যেরকম দেশের কথা আপনি ভাবছেন বা কল্পনা করছেন, সেখানে সম্ভব নয়, সেখানে আপনি কিছু বলতেই পারবেন না। এখানে তো আমরা বাক স্বাধীনতা পাচ্ছি না। এই যে গৌরী লঙ্কেশ খুন করে দেওয়া হলো, কুলবর্গীকে খুন করে দেওয়া হলো, আজ পর্যন্ত কেউ একজন অ্যারেস্ট পর্যন্ত হলো না। সেরকম ঘটনা তো অনেক, এখানে আমার স্বাধীনতা আছে। সেটা তো শুধু এরকম ঘটনা হয়নি, এরকম ঘটনা ঘটে মানে সেটা ন্যায্য হয়ে গেল না, ন্যায্য কখনোই ঘটে মানে তো সেটা ন্যায্য তো না। হ্যাঁ, না 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 না, এটা ন্যায্য কিন্তু কখনোই বলছে না, এটা কেউই কখনোই বলছে এটা না বলছে ন্যায্য। না। যাই হোক, তাহলে এখানে যে বাক স্বাধীনতা আছে এটা আমি মানব কি করে? আমার কথাটা শেষ করতে দিন। আপনি যেটা বলছেন যে এটা এমন নয় যে গৌরী লঙ্কেশের ঘটনার ক্ষেত্রেই হয়েছে, এইরকম ঘটনা পুলিশ নিজের কাজ করছে না বা অপরাধী ধরা পড়লো না, এরকম অনেক ঘটনাতেই হয়। কিন্তু আপনি যেভাবে ব্যাপারটা প্রেজেন্ট করছেন, তাতে মনে হচ্ছে বাক স্বাধীনতার জন্যই শুধু এটা হচ্ছে, ব্যাপারটা তা নয়। আর গণতন্ত্র আছে, আর ইন্ডিয়াতে তো সবাই জানি, আমরা যারা ইন্ডিয়া থেকে যে কারাপশন আছে, কোন লেভেলের কারাপশন আছে, সেগুলো তো জানি। এগুলো সেই জন্য হচ্ছে। এটাকে আপনি একদম সোজাসুজি বলে দিচ্ছেন যে বাক স্বাধীনতা নেই, ব্যাপারটা তা নয়। কিন্তু বাক স্বাধীনতা অনেক আছে, বাক স্বাধীনতা আছে বলেই কিন্তু এটাকে গণতন্ত্র বলা হচ্ছে। আবার যেমন আমি বললাম, ফ্লজ আছে, প্রচুর ফ্লজ আছে এই দেশে, যেটা আসিফ মহিউদ্দিন বললেন যে আমাদেরকে সমানে এইভাবেই কারেকশন করে করে এগোতে হবে। কিন্তু আমি যদি সেখান থেকে গণতন্ত্রটাকে সরিয়ে দিয়ে যদি আমি সোশ্যালিস্টিক কান্ট্রি নিয়ে আসি, সেখানে প্রবলেম বাড়বে, কমবে না কিছু। একটা ছোট প্রশ্ন করি ইমতিয়াজ আলী ভাই, আপনি তো ভারতের একটা গণতান্ত্রিক সমাজে বসবাস করেন এবং আপনার মতে গণতন্ত্রটা ভালো না। না, গণতন্ত্র আমি কিন্তু গণতন্ত্র সম্বন্ধে স্পষ্ট কথা বলেছি। সেটা হচ্ছে এই যে গণতন্ত্র বলে যেটা আমরা বুঝছি আর কি, যেটাকে আমরা রাজনৈতিক ভাষায় বলি বুর্জোয়া গণতন্ত্র, এই গণতন্ত্র সকলের গণতন্ত্র নয়। এখানে একটা শ্রেণীর গণতন্ত্র, যারা ফলে চাষি শ্রমিকের গণতন্ত্র নয়। আপনি যে এই যে বুর্জোয়া গণতন্ত্র, এটাকে যে আপনি বুর্জোয়া গণতন্ত্র, একটা গণতান্ত্রিক দেশে বসবাস করে এই গণতন্ত্রকে বুর্জোয়া গণতন্ত্র নাম দিয়ে সমালোচনা করার অধিকারটা পাচ্ছেন, যেই ইয়াটা দিচ্ছেন, যে সমালোচনাটা করছেন, একটা সমাজতান্ত্রিক দেশে বসে আপনি সেই দেশের সমাজতন্ত্রকে নোংরা সমাজতন্ত্র বলার অধিকারটাকে আপনি পাবেন? বুর্জোয়া মানে কি নোংরা?
বুর্জোয়া মানে কি? আপনাকে বুর্জোয়া কথাটার মানে কি? ভাই শুনুন ভাই শুনুন, যেটি না, হোক, আপনি কথাটা অর্থ বুঝেন। আমার দেখেন, সমাজতন্ত্রকে আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন, আপনি ভাই, কথাটা বুঝতে পেরেছেন, হুম, কিন্তু আপনি টানা হুম, পেঁচাচ্ছেন। ইমতিয়াজ না ভাই, আমি আপনি তার কথাটা পাচ্ছি, স্পেসিফিক উত্তর দিন। আমাকে শেষ করতে দিন, আমি একটু বলতে দিন। না, আপনি নোংরা আমার কি নোংরা না সেই প্রশ্ন পরে আসবো। সমাজতন্ত্রে কেউ যদি নোংরা বলে বুর্জোয়া মানি নোংরা কিনা, এটা আমার প্রশ্ন না। আমার প্রশ্ন হচ্ছে, আপনি যে ভারতে বসে ভারতের গণতান্ত্রিক হ্যাঁ সিস্টেমের সুবিধা নিয়ে হ্যাঁ আপনি ভারতের গণতন্ত্রকে একটা হ্যাঁ সমালোচনা করতেছেন, সেটা বুর্জোয়া গণতন্ত্র বলতেছেন বা খারাপ গণতন্ত্র বলতেছেন, বাজে গণতন্ত্র, যেটাই বলেন না কেন, সেটা যে আপনি বলার অধিকারটুকু পাচ্ছেন, এই সমালোচনাটুকু যে করতে পারছেন, এই বাক স্বাধীনতাটুকু যে পাচ্ছেন, আপনি এমন একটা সমাজতান্ত্রিক দেশ দেখাবেন আমাকে, যেই দেশে বসবাস করে আপনি সেই দেশের সমাজতন্ত্রকে ঠিক একইভাবে সমালোচনা করে বলতে পারবেন যে এই সমাজতন্ত্রটা খারাপ সমাজতন্ত্র বা না বাজে সমাজতন্ত্র। একটা উদাহরণ দেন আমাকে। এই ধরনের উদাহরণ আমি আপনাকে এই মুহূর্তে দিতে পারবো না, এটা ঠিক, কিন্তু আমি যেটা আপনাকে প্রথমে বলেছিলাম কারণ হচ্ছে যেটা কোন হচ্ছে সমাজতান্ত্রিক এটা দেশে আমার বসে, কোন সমাজতান্ত্রিক দেশে বসে আপনি সেই দেশের সমাজতন্ত্রকে সমালোচনা করতে পারবেন না, এটা আইনত নিষিদ্ধ। সমাজতন্ত্রের সমালোচনা করা হচ্ছে পুঁজিবাদী চক্রান্ত হিসেবে চিহ্নিত হয়, এবং কেজিবি এসে আপনাকে চ্যাংদোলা করে নিয়ে যাবে, সাথে সাথে কোথা থেকে কেজিবি চলে আসবে, দেখবেন আপনার বাসায় মাইক্রোফোন ফিট করে রাখছে, আপনার কথা শুনতেছে, কেজিবি এসে তুলে নিয়ে গিয়ে আপনাকে সাইবেরিয়াতে বরফ করতে পাঠিয়ে দিবে। এটাই করা হয়েছে সোভিয়েত ইউনিয়নে। যাই হোক ভাই, আমার মনে হয় এনাফ আলোচনা হয়ে গেছে। অমিত ভাই, রুচি আপু, আমার মনে হয় আসিফ ভাই, আমি একটা কথা বলার সুযোগ দেবেন? আচ্ছা, আকাশ ভাই কি যেন একটা বলবেন, আকাশ ভাই কিছু বলবেন, তারপরে আমরা ইমতিয়াজ ভাই আপনার সাথে কাছে আসতেছি। আকাশ ভাই আগে বলেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আসিফ ভাই, অমিত ভাই, রুচি আপু, ইমতিয়াজ ভাই, আপনাদের সবাইকে ধন্যবাদ। একটা চমৎকার বিষয় নিয়ে আজকে আলোচনায় এসেছেন। আশা করছি আমার কথা শুনতে পাচ্ছেন এবং আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। ধন্যবাদ ভাই। সমাজতন্ত্র তো জনক তো আসলে কার্ল মার্কস এঙ্গেলস। মার্কস এবং এঙ্গেলস 1949 সালে যে কমিউনিস্ট ম্যানিফেস্টো দিয়েছে, সেই কমিউনিস্ট ম্যানিফেস্টোর উপরেই তো বেস করে সমাজতন্ত্র হলো। কিন্তু 1949 সালে না ভাই, 1949 সালে না ভাই, 1849। আমি দুঃখিত, 100 বছর কম বলে ফেলছি, দুঃখিত আমি। 1849 সালে কমিউনিস্ট ম্যানিফেস্টো যে দিলেন, সেই কমিউনিস্ট ম্যানিফেস্টোর উপরে ভিত্তি করেই কিন্তু হচ্ছে সমাজতন্ত্র এবং কমিউনিজম। সমাজতন্ত্র এবং কমিউনিজম দুইটা আলাদা বিষয়, এবং আসিফ ভাই, অমিত ভাই, রুচি আপু, ইমতিয়াজ ভাই, আপনারা এই বিষয়টা স্পষ্ট ভালোই জানেন। সমাজতন্ত্র হচ্ছে কমিউনিজমের উত্তরণের প্রাথমিক পথ। প্রাথমিক পথ মানে হচ্ছে মধ্যবর্তী একটা স্টেজ। ইমতিয়াজ ভাই প্লিজ ইন্টারফেয়ার করেন না। আপনি যদি আমার সাথে দ্বিমত থাকে বা আমার কোনো বিষয়ে ক্লারিফিকেশন থাকে তাহলে জানতে চান তাহলে বলেন। সরি। ধন্যবাদ ভাই। এখন সমাজতন্ত্র হচ্ছে কমিউনিজমের উত্তরণের একটা পথ। কমিউনিজম এর অর্থ হচ্ছে আসলে সাম্যবাদ, কিন্তু এর অন্তর্নিহিত মিনিং হলো আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থা। তার মানে হচ্ছে যে সমাজ ব্যবস্থায় মানুষের কোনো পার্থক্য ছিল না, সবাই মিলে একসাথে একত্রে চলার যে ব্যবস্থা, সেই ধরনের একটা সমাজের সকল মানুষ একসাথে একসাথে পরিশ্রম করে একইভাবে চলার একটা ব্যবস্থা কমিউনিজম। এবং এই পৃথিবীতে এখনো পর্যন্ত কোনো দেশেই কমিউনিজম প্রতিষ্ঠিত হয়নি। ইভেন সব থেকে বেশি দিন সমাজতন্ত্র আছে এখন চীনে, কিন্তু সবার আগে সমাজতন্ত্র এসেছে সোভিয়েত ইউনিয়নে। সোভিয়েত ইউনিয়ন যে 1991 সালে ভেঙে গিয়েছে, সেই ভেঙে যাওয়ার সময়ও তারা কিন্তু হচ্ছে কমিউনিজমের উত্তরণের পথে যেতে পারে নাই। এখন আমাদের দেশ পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য এবং সমাজ গঠনের জন্য কোনো না কোনো একটা পদ্ধতি প্রয়োজন। সেই পদ্ধতি হিসেবে এখনো পর্যন্ত আমাদের কাছে মনে হচ্ছে যে গণতন্ত্রই মনে হয় সব থেকে ভালো পদ্ধতি। কিন্তু গণতন্ত্র হচ্ছে সত্যিকার অর্থে একটা শাসন ব্যবস্থা, আর সমাজতন্ত্র হচ্ছে সমাজের সম্পদের বন্টনের একটা পদ্ধতি। অনেক পদ্ধতি আছে, তার ভিতরে একটা পদ্ধতি হচ্ছে সমাজতন্ত্র। সুতরাং গণতন্ত্র এবং সমাজতন্ত্র একসাথে চলতে পারে। আপনারা যদি বাংলাদেশের প্রথম সংবিধানের কথা চিন্তা করেন, 1972 সালের সংবিধানে যে 4টা মূলনীতি আছে, সেই মূলনীতির একটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা, একটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ, একটা হচ্ছে গণতন্ত্র, এবং 4 নম্বরে আছে হচ্ছে সমাজতন্ত্র। এবং সেই সময় এই বিষয়টার অনেকে সমালোচনা করে, শেখ মুজিবের সমালোচনা করে বলতেছিল এক ধরনের দপিত সমাজতন্ত্র আর গণতন্ত্র। সে যাই হোক, আমার পয়েন্টটা ওই জায়গায় নাই। আমার পয়েন্টটা হচ্ছে যে কমিউনিস্ট ম্যানিফেস্টোর উপরে যে দাঁড়িয়ে সমাজতন্ত্র বিষয়টা আসলো, সেই কমিউনিস্ট ম্যানিফেস্টো আজ থেকে 170 বছর আগের, এবং 170 বছর আগের সোশিও ইকোনমিক কন্ডিশন আর আজকের সোশিও ইকোনমিক কন্ডিশন কোনোভাবেই এক নয়। এবং আপনারা কিন্তু কোনোভাবেই এই বিষয়টাকে সেই সময়কার পরিস্থিতির সাথে বর্তমান পরিস্থিতি মিলিয়ে ফেলতে পারবেন না। এখন কিন্তু আসিফ ভাই যে বারবার একটা বিষয় বলেন, আসলে লাল বই এবং ওই বইতে যা লেখা আছে সেভাবেই চলতে হবে বলে সমাজতন্ত্রীরা মনে করে। এই কিছু জায়গায় সমাজতন্ত্রীদের কিছু অংশ এরকম মনে করে, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার ধারণা হচ্ছে
এই এই বিষয়টা পরিবর্তনযোগ্য, এবং সমাজতন্ত্র বা কমিউনিজম একটা রিলিজিয়ানের মতো নয়। এই কারণেই বলছি যে এর ভিতরেই একটা একটা ক্লজ আছে, সেটা হচ্ছে যে আহ, মানুষের, সমাজের এবং সময়ের প্রয়োজনে এর সংস্কার হওয়া দরকার। আর এটা যদি সংস্কার না হতে পারে, তাহলেই এই বিষয়টাকে অন্য কোনো ধর্মের সাথে আলাদা করার কোনো সুযোগই নাই। আর সমাজতন্ত্রীরা বলেন এটা হচ্ছে প্রগতিশীল একটা মতবাদ, এই কারণেই বলেন যে সময়ের সাথে প্রয়োজনে এই বিষয়গুলো পরিবর্তন করার সুযোগ আছে এবং পরিবর্তন হওয়াই বাঞ্ছনীয়। এখন যে বিষয়গুলো নিয়ে আসা হচ্ছিল, যে উদাহরণ যেগুলো আসছিল, যে যেসব দেশে সমাজতান্ত্রিকটা ক্ষমতায়, সমাজতন্ত্র সব দেশে প্রতিষ্ঠিত হয়নি, কিন্তু তারপরও যেসব দেশে তারা ক্ষমতায় ছিল, সেই সব দেশে তারা মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে, বিভিন্ন সময়ে মানুষকে হত্যা করেছে, এতে কোনো সন্দেহ নাই। সেই বিষয়টা কেন হয়েছে, কিভাবে হয়েছে, এই এই ব্যাপারটা নিয়ে ভিন্ন আলোচনা হতে পারে। কিন্তু এখন যে আমরা পৃথিবীতে শান্তিপূর্ণ দেশগুলো বা শোষণহীন সমাজ যে জায়গাগুলোতে আছে, সেই জায়গাগুলোর ক্ষেত্রে সবার আগে আসে হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো। এই স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর যে সম্পদের বন্টনের পদ্ধতি এবং সমাজ পদ্ধতি, এই সমাজ পদ্ধতি অনেকটাই সমাজতন্ত্রের সাথে হুবহু মিলে যায়, অনেকটাই হুবহু মিলে যায়। এখন এই মিলে তার অর্থ দাঁড়াচ্ছে যে সমাজতন্ত্রীরা তাদের নিজেদের যে দৃষ্টিভঙ্গি এবং নিজেদের পদ্ধতির মধ্যে যে ত্রুটিগুলো আছে, সেই ত্রুটিগুলো এগিয়ে নিয়ে যাবেন, এগিয়ে নিয়ে গিয়ে হচ্ছে নতুন ভাবে সমাজতন্ত্রকে গড়ে তুলবেন। এই নতুন ভাবে সমাজতন্ত্রকে গড়ে তুলতে গিয়ে কোনো কোনো ক্ষেত্রে সোশ্যাল ডেমোক্রেসির যে বিষয়টা আসছে, মানে হচ্ছে সোশ্যোলজি সরি সমাজতন্ত্র এবং গণতন্ত্রের মিশ্রণ জরুরি। এখন আমার আমার যতটুকু অবজারভেশন, পৃথিবীর বেশিরভাগ দেশেই এখন গণতান্ত্রিক পদ্ধতিতেই সমাজতন্ত্র উত্তরণের প্রচেষ্টা চলছে। যেমন আপনার ভারতের কথা বলছেন, বাংলাদেশের কথা বলছেন, এই এই সব দেশগুলোতে যে সমাজতান্ত্রিক সংগঠনগুলো আছে, সেই সংগঠনগুলো কিন্তু এখন যেসব বিষয় নিয়ে কথা বলছে, তার মধ্যে প্রথম হচ্ছে এই মৌলিক অধিকার। মৌলিক অধিকারের ক্ষেত্রে বাক স্বাধীনতা 1 নম্বরে আসছে, কিন্তু চীনে কিন্তু দেখেন মৌলিক অধিকার হিসেবে বাক স্বাধীনতা নাই। কিংবা হচ্ছে সমাজতান্ত্রিক অন্যান্য কোনো দেশেই মৌলিক অধিকার হিসেবে বাক স্বাধীনতাকে স্বীকার করেনি। কিন্তু ভারতে যারা হচ্ছে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, তারা কিন্তু এখন বলছেন যে মানুষের বাক স্বাধীনতার প্রয়োজন চাই। বাংলাদেশের যে সমাজতান্ত্রিক দলগুলো আছে, তারা কিন্তু হচ্ছে, খেয়াল করে দেখবেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলগুলোর যে আন্দোলন আছে, সেই আন্দোলনের ক্ষেত্রে কিন্তু সবার আগেই আসতেছে বাক স্বাধীনতা। অর্থাৎ সমাজতন্ত্রীরা তাদেরকে সংস্কার করে নিয়ে পৃথিবীকে এগিয়ে নেওয়ার জন্য একটি শোষণহীন সমাজ ব্যবস্থা কায়েম করবে। আর একটা বিষয় নিয়ে আমার মনে হয় কথা বলা দরকার। আকাশ ভাই একটা প্রশ্ন আছে মাঝখানে, যে ধরেন বাংলাদেশের যারা সমাজতান্ত্রিক আছেন, তারা যদি কখনো ক্ষমতায় আসেন, তাহলে এই যে বর্তমান সময়ে শেখ হাসিনা যে কাজটা করতেছে, যে উন্নয়নের স্বার্থে এই দুর্নীতি ভুলে যেতে হবে, উন্নয়নের স্বার্থে বাক স্বাধীনতা হরণ ভুলে যেতে হবে, জামাত শিবিরকে ঠেকানোর জন্য, মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা করার জন্য আমাদের এগুলো সব ভুলে যেতে হবে, এবং খুনাখুনি, যে র্যাব যে মানুষকে তুলে নিয়ে যাচ্ছে এবং মানুষকে মেরে ফেলতেছে, বিচার বহির্ভূত হত্যা হচ্ছে, এই জিনিসগুলোকে ভুলে যেতে হবে। যে আওয়ামী লীগের যে প্রোপাগান্ডা, যে এগুলা বলছে যে বৃহত্তর স্বার্থে, উন্নয়নের স্বার্থে, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য আমাদের এগুলা সব ভুলে যেতে হবে, এগুলো মেনে নিতে হবে। আপনার কি মনে হয় না যে বাংলাদেশের সমাজতান্ত্রিকরা যদি কখনো ক্ষমতায় আসে, তারাও ঠিক একই কাজ করবে এবং একই কথা বলবে যে বৃহত্তর স্বার্থে আমাদের এগুলো মেনে নিতে হবে? আসিফ ভাই, আপনি একটা চমৎকার পয়েন্ট ধরেছেন, আপনাকে ধন্যবাদ। এই বিষয়টা নিয়ে আমি বলা শুরু করছিলাম মাত্র। সেটা হচ্ছে যে পৃথিবীর যেসব দেশে সমাজতান্ত্রিক ক্ষমতায় আছে, তারা এই কাজগুলো করেছেন। কিন্তু দেখেন, এবং সেই সব দেশগুলোতে সমাজতন্ত্র এসেছে কিন্তু গায়ের জোরে। এটা যদি আপনি বলেন যে জনগণ হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে এই সমাজতন্ত্রীদের ক্ষমতায় নিয়ে এসেছেন, এমন আপনি কিন্তু হচ্ছে একটা দেশও পাবেন না যে দেশে হচ্ছে জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে সমাজতন্ত্রীদের ব্রুট মেজরিটি দিয়ে ক্ষমতা নিয়ে এসেছে। তার অর্থ দাঁড়াচ্ছে, এখন যদি হচ্ছে যেসব দেশে সমাজতন্ত্রীরা সমাজতন্ত্রকে সাথে গণতন্ত্রকে হচ্ছে একত্রিত না করছে, তারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসারও সুযোগ নাই। এবং জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে গেলেই তো হচ্ছে এই বিষয়গুলো স্পষ্ট করা জরুরি। এবং আমার অবজারভেশন অনুযায়ী এখন সারা পৃথিবীর সব দেশগুলোতেই সমাজতন্ত্রীরা কিন্তু হচ্ছে সমাজতন্ত্রকে এবং গণতন্ত্রের এই পদ্ধতিগুলোকে একটা অ্যামালগামেটেড করে নতুন ধারা সমাজতন্ত্র চালু করছে। এবং পৃথিবীর ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস হচ্ছে, আমার বিশ্বাস বলাটা, আমি বিশ্বাস নই, কোনো কিছুতেই বিশ্বাস করি না। আমি যেটা মনে করছি এবং আমার যেটা অবজারভেশন, তাতে এই সমাজতন্ত্রীদের
মূল এজেন্ডাগুলোর মধ্যে আছে হচ্ছে মানবাধিকার এবং মৌলিক অধিকার। সুতরাং মানবাধিকার এবং মৌলিক অধিকার এবং হচ্ছে প্রিন্সিপাল নিডস হিসেবে যেগুলোকে দেখছি, সেইগুলোকেও যদি মৌলিক অধিকার হিসেবে বিবেচনা তারা করতে পারে, তাহলেই কেবল তারা হচ্ছে এই সমাজতন্ত্রের মাধ্যমে একটি সুন্দর সমাজ এবং রাষ্ট্র উপহার দিতে পারবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ আকাশ ভাই, আপনার মূল্যবান মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। রুচি আপু, আপনি কি কিছু বলবেন? না, আমার যেটা বলার ছিল বলা হয়ে গেছে। আমি তাহলে এখন বেরিয়ে যাই, আপনি অন্য কাউকে অ্যাড করুন। অনেক ধন্যবাদ রুচি আপু আপনাকে, তাহলে ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ইমতাজ আলী ভাই, আপনি তাহলে বলেন আপনার বক্তব্য। আচ্ছা, হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি, সমাজতন্ত্র এবং গণতন্ত্রের মধ্যে পার্থক্যটা যদি আমরা স্পষ্টভাবে না বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের মধ্যে একটা ধোঁয়াশা থেকে যাবে। ওই যে একটা দাদা বললো যে সমাজতন্ত্র এবং গণতন্ত্রকে একসঙ্গে মেলাতে হবে, সমাজতন্ত্র গণতন্ত্র একসঙ্গে মিলতে পারে না এই কারণেই, সমাজতন্ত্র মানে হচ্ছে ব্যক্তি মালিকানার উচ্ছেদ, আর বুর্জোয়া গণতন্ত্র হচ্ছে ব্যক্তি মালিকানা ভিত্তিক সমাজ ব্যবস্থা। কার্ল মার্ক্সকে একবার প্রশ্ন করা হয়েছিল যে গণতন্ত্রের থেকে মানবতাবাদী সমাজের থেকে ভালো সমাজ আর কি হতে পারে, আপনারা এটার কেন বিরোধিতা করেন? কার্ল মার্ক্স বলেছিল যে মানবতাবাদী সমাজের থেকে আমরা বেশি কিছু চাই না, আমরা শুধু একটাই চাই, ব্যক্তি মালিকানার উচ্ছেদ। এই জায়গাটা করে দিতে পারলে আমাদের সব সমস্যার সমাধান। পার্থক্য এখানেই। আমরা মনে করি ব্যক্তি মালিকানার জন্যই সমাজের যত রকম অন্যায়, অত্যাচার, অরাজকতা সবকিছু এখান থেকে সৃষ্টিটা হচ্ছে। শিশু খাদ্যে ভেজাল দেওয়া, ওষুধে ভেজাল দেওয়া, সব ব্যক্তি মালিকানার জন্য, ব্যক্তির লাভের জন্য, ব্যক্তির মুনাফার জন্য। আচ্ছা, ঠিক আছে, আপনার মতামতের জন্য ধন্যবাদ ইমতাজ আলী ভাই। আমরা অনেক আলোচনা করলাম সমাজতন্ত্র নিয়ে, কমিউনিজম নিয়ে, ভালো হইলো। তাহলে ইমতাজ আলী ভাই, আজকে আপনাকে তাহলে বিদায় জানাই, আমরা একটু শেষের দিকেও নিয়ে যাব। তাহলে আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আমি যদিও খোঁজাখুঁজি আপনাকে করেছি, কিন্তু সেগুলো আসলে বিতর্কের জন্য, সেটা আপনাকে তো ব্যক্তিগতভাবে আমরা কিছু বলি নাই। আপনি যদি সমাজতন্ত্র বিশ্বাস করেন বা সমাজতান্ত্রিক রাষ্ট্র চান, সেটাও আপনি চাইতে পারেন, সেটা আপনার অধিকার। এবং আপনার যেন বাক স্বাধীনতাটা অক্ষুণ্ণ থাকে, আপনি যেন সমাজতন্ত্রের পক্ষে কথা বলতে পারেন, সেটারও আমরা সমর্থন করি, যে যেন আপনার বাক স্বাধীনতা থাকে। কিন্তু আমি যদি কোনো সমাজতান্ত্রিক দেশে থাকতাম, তাহলে হয়তো আমাকে সমাজতন্ত্রের বিরুদ্ধে কথা বলতে দিত না, যদি আমাকে হয়তো সাইবেরিয়া পাঠায় দিত বরফ কাটতে। কিন্তু আমি তারপরেও চাই যে যারা সমাজতান্ত্রিক, তাদের যেন বাক স্বাধীনতাটুকু থাকে, তারা যেন যে কথাটা বলতে চায় সেই কথাটা যেন বলতে পারে। গণতন্ত্রের সমালোচনা এটা যেন আপনারা ঠিকভাবে করতে পারেন, এই অধিকারের পক্ষে আমি আছি। ঠিক আছে, আমি হাফ মিনিট কথা বলার সুযোগ দেবেন আমাকে? হাফ মিনিট? আচ্ছা আচ্ছা, বলেন। হ্যাঁ, আমার মনে হয় এই সমস্ত ধর্মগুলোকে বাঁচিয়ে রাখছে বিভিন্ন আপন আপন দেশের পুঁজিপতি শ্রেণী। যেমন আমাদের দেশের ভারতবর্ষের ডক্টর জাকির নায়েক ভারতবর্ষের 99তম ধনী ব্যক্তি। আপনি যদি গুগল সার্চ করেন তাহলে দেখতে পাবেন। এই যে 99তম ধনী ব্যক্তি হলো, এই যে গোটা ভারতবর্ষ জুড়ে, পৃথিবী জুড়ে যে প্রচার করছে ইসলাম ধর্মের, মানুষের মধ্যে নানান কুসংস্কার ঢোকাচ্ছে, মিথ্যা কথা বলছে, এবং কোরআন যে একমাত্র সত্য, এটাই যে একমাত্র বৈজ্ঞানিক গ্রন্থ, এটা প্রমাণ করার জন্য তিনি উঠে পড়ে রেখেছেন আর কি। এই যে এত সুযোগ একটা পাচ্ছে, একে পিছন থেকে ব্যাকিং করছে কি? আমি মনে করি এই ভারতীয় পুঁজিপতি শ্রেণী বা একচেটা পুঁজিপতি শ্রেণী, তারা চাইছে ধর্মটা নতুন করে আবার সমাজে গেড়ে বসুক, যাতে মানুষ ধর্মীয় অন্ধবিশ্বাসের ভিত্তিতে চলে, যাতে বৈজ্ঞানিক যে মনন, বৈজ্ঞানিক চিন্তা ভাবনা যাতে গড়ে না উঠতে পারে। সমাজের যে কেন অন্যায়, কেন অত্যাচার, কেন মানুষের অভাব, কেন বিনা চিকিৎসায় মৃত্যু, কেন চাষির আত্মহত্যা, কেন নারীর লাঞ্ছনা, এগুলো যেন যুক্তির ভিত্তিতে ধরতে না পারে। তাই ধর্মীয় চিন্তাটাকে বেশি বেশি করে মানুষের মধ্যে ঢুকে দাও, সমাজের মধ্যে ঢুকে দাও। আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপি সরকার ক্ষমতায় আছে, তারা প্রতিনিয়ত মানুষের মধ্যে এই ধরনের কুসংস্কার ঢুকাচ্ছে। হাজার হাজার বছর আগেকার যে ধর্মীয় চিন্তা, যেখানে বিজ্ঞানের কোনো কথা নেই, বৈজ্ঞানিক কোনো যুক্তি নেই, অযৌক্তিক কথা মানুষের মধ্যে নিয়ে আসে মানুষকে অন্ধতায় ডুবে দেওয়ার জন্য। এখানে আমি মনে করি এই ধর্ম দিয়ে মানুষকে বেশি দিন ভুলিয়ে রেখে এই পুঁজিবাদী যে শোষণ ব্যবস্থা, এই শোষণ ব্যবস্থাটাকে দীর্ঘায়িত করার জন্য এই চক্রান্ত। ফলে আপনাদের লড়াইটা আমার মনে হয় এই পুঁজিবাদী শোষণ ব্যবস্থার বিরুদ্ধে হওয়া দরকার, যেমন ধর্মের বিরুদ্ধে আপনারা লড়াইটা করছেন। সাথে সাথে ঠিক আছে ভাই, আপনার দাওয়াতি কার্যক্রম আমরা শুনলাম, আপনি আমাদেরকে সমাজতন্ত্রের দাওয়াত দিলেন, শুনলাম। ঠিক আছে ভাই, ভালো থাকবেন ইমতাজ আলী ভাই। তাহলে আজকে আপনার কাছ থেকে বিদায় নিই। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে ভাই।